ইতিহাসের একদম প্রথম পার্ট থেকে আমি আজকে পড়াবো, ঠিক আছে? আহ, কারণ হচ্ছে কি, কারণ হচ্ছে মক টেস্টে আমি যে প্রশ্নটা দিয়েছি, ইতিহাসের ওপরে যে প্রশ্নটা দিয়েছি, আহ, উম, সেগুলো তোমাদের অনেকে জানা নেই, ঠিক আছে? তো সেই কারণে আজকের ইতিহাসে একদম প্রথম অংশ থেকে ধরছি। উম, প্রথম অংশ বলতে কি, ওই যে অ্যাকচুয়ালি সাম্রাজ্য যে বিস্তার, ইতিহাস মানে কি, আমরা বিভিন্ন সাম্রাজ্য বা রাষ্ট্র কিভাবে গঠিত হয়েছে, তার প্রধান কে, ইত্যাদি ইত্যাদি আমরা ডিটেলস আলোচনা করেছি। ওকে, তো আজকে হচ্ছে পড়বো ষোড়শ মহাজনপদ এবং সেই রিলেটেড অনেক বিষয়গুলো। ওকে, দেখো, তো এই ষোড়শ মহাজনপদ পড়তে মানে পড়ার আগে আমাদের যে সমস্ত বিষয়গুলো জানতে হয়েছিল সেটা হচ্ছে কি, বিভিন্ন ধর্মীয় আন্দোলন, বৈদিক সভ্যতা, তারপরে ধরো ওই যে যে বিভিন্ন ধর্মীয় আন্দোলন ছিল, গৌতম বুদ্ধ, মানে জৈন ধর্ম, বৌদ্ধ ধর্ম, ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে? মানে কি, প্রথমে হচ্ছে আমাদের যে বৈদিক সভ্যতা ছিল, সেই বৈদিক সভ্যতাকে ওভারকাম করে বিভিন্ন সময়ে, তার পরবর্তী কালে আর কি, বিভিন্ন ধর্মের ছোট ছোট ধর্মের আবির্ভাব ঘটে, যেমন জৈন ধর্ম, বৌদ্ধ ধর্ম, ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে? মানে কি, যেই সময় আর কি মহাবীর বা গৌতম বুদ্ধের সময়, সমসাময়িক যে সময়গুলো ছিল আর কি, ষষ্ঠ শতকে, সেই সময় কি হয়, ভারতবর্ষের এক একটা, মানে ভারতবর্ষের যে বিস্তীর্ণ একটা এলাকা, মানে যে বিশাল একটা সাম্রাজ্য, ভারতবর্ষ যেটাকে বলা হয় বলি আমরা, এই ভারতবর্ষ মানে এখন এই যে ভারত, তা কিন্তু নয়, ভারতবর্ষ মিনস হচ্ছে তখন অখণ্ড ভারতবর্ষ। সেই অখণ্ড ভারতবর্ষের ম্যাপটা দেখলে তোমরা বুঝতে পারবে ভারতবর্ষ তখন কেমন ছিল। তো আমি একটু ম্যাপটা দেখাচ্ছি, দেখো। দেখো, এই হচ্ছে অখণ্ড ভারত। হ্যাঁ, ষোড়শ মহাজনপদ। হ্যাঁ, হ্যাঁ, ষোড়শ মহাজনপদ এবং সারাউন্ডিং। দেখো, এই হচ্ছে পুরো ভারতবর্ষ, মানে ভারতবর্ষ মিন্স হচ্ছে তখন পুরো হচ্ছে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, মায়ানমার থেকে শুরু করে আফগানিস্তান, এইদিকে হচ্ছে পুরো এরিয়া জুড়ে ভারতবর্ষ। এটা হচ্ছে ভারতবর্ষ। এই ভারতবর্ষে তখন নর্থ ইন্ডিয়াতে, উত্তর ভারত এবং সমগ্র ভারতবর্ষে তো কোনো কেন্দ্রীভূত শাসন ব্যবস্থা গড়ে ওঠেনি, মানে সেন্ট্রালাইজড, মানে যে শাসন ব্যবস্থা সেটা কোনো গড়ে ওঠেনি। বিক্ষিপ্তভাবে ছোট ছোট আম, রাজারা, মানে তখন বিভিন্ন সময় ছোট ছোট অংশে ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্রে বিভক্ত ছিল। যেমন এখন কেন্দ্রীয়, মানে সেন্ট্রাল হচ্ছে দিল্লি, আমাদের ভারতবর্ষের হচ্ছে কেন্দ্রীয় রাজধানী, মানে দিল্লি, সেই দিল্লির প্রধানমন্ত্রী থাকে, সে হচ্ছে পুরো ভারতবর্ষে পরিচালনা করে, বা বিভিন্ন সময়ে বিভিন্ন সময় আর কি, প্রাচীন সময়ে বিভিন্ন যুগের বিভিন্ন রাষ্ট্রনেতা তারা সেন্ট্রালাইজড একটা শাসন ব্যবস্থা গড়ে তুলেছিল, কিন্তু সেই সময় আর কি প্রথম পর্যায়ে কিভাবে রাষ্ট্রের উদ্ভব ঘটলো, সেই সময় কিন্তু, অর্থাৎ ভারতবর্ষে সেন্ট্রালাইজড কোনো শাসন ব্যবস্থা ছিল না। সেখানে বিভিন্ন ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্রে বিভক্ত ছিল ভারতবর্ষের উম, আহ, আহ, যে ছোট ছোট রাজ্যগুলো, ঠিক আছে? এই বিষয়গুলো আমরা কোথা থেকে জানতে পাই? স্পেশালি বিভিন্ন ধর্মীয় গ্রন্থ থেকে। মানে যে এই যে ষোড়শ মহাজনপদ, মানে ষোড়শ মিন্স হচ্ছে ছটা মহাজনপদ ছিল। মহাজনপদ মিন্স হচ্ছে যাকে কেন্দ্র করে এক একটা নগর গড়ে উঠেছিল, সেই 16টা নগর গড়ে উঠেছিল। এই বিষয়গুলো আমরা দেখতে পাই বা জানতে পারি হিন্দু পুরাণ, যে বই রয়েছে সেই হিন্দু পুরাণ থেকে আমরা জানতে পারি। যে জৈন গ্রন্থ রয়েছে ভগবতী সূত্র, সেখান থেকে আমরা জানতে পারি। বা হচ্ছে বৌদ্ধ যে গ্রন্থ জাতক, যেটা হচ্ছে গৌতম বুদ্ধের সঙ্গে রিলেটেড, বৌদ্ধ গ্রন্থ জাতক থেকে আমরা এটা জানতে পারি। তার মানে এই যে ষোড়শ মহাজনপদ বা যে 16টা মহাজনপদের কথা আমরা জানি, সেগুলো কোথা থেকে জানতে পারি? বৌদ্ধ গ্রন্থ জাতক, অঙ্গুরিত্য নিকায়, তারপর জৈন গ্রন্থ ভগবতী সূত্র এবং হিন্দু পুরাণ, এই অংশগুলো থেকে আমরা জানতে পারি এই যে 16টা যে মহাজনপদ আছে, সেই 16টা মহাজনপদের কথা। হ্যাঁ, বলো। হ্যাঁ, বলো। স্যার, অঙ্গুরিত্ব নিকায় কি বৌদ্ধ ধর্মগ্রন্থ? হ্যাঁ, অঙ্গুরিত্য নিকায়, ঠিক আছে? তো এবার আসো, এই যে 16টা মহাজনপদ, এই 16টা মহাজনপদ, এর নাম আমাদের জানতে হবে, এবং হচ্ছে কোথায় তার অবস্থান ছিল সেটা একটু জানতে হবে।
দেখো এই যে 16টা মহাজনপদ আছে এদের মধ্যে মানে উত্তর এবং দক্ষিণ, পূর্ব, পশ্চিম এই মহাজনপদগুলো একটু আমাদের জেনে নিতে হবে। দক্ষিণতম মহাজনপদ আছে তার নাম হচ্ছে অশোক। অশোক মানে একমাত্র দক্ষিণের মহাজনপদ হচ্ছে অশোক, মানে গোদাবরী মানে এ, এ, যে অববাহিকা সেই গোদাবরী অববাহিকার আহ, অববাহিকাতে এই অশোক মহাজনপদটা ছিল। ঠিক আছে, দক্ষিণতম লিখে নাও। আমি যেমন বলছি বোঝাতে বোঝাতে তোমরা কিন্তু হাতে কলম চলবে আর তোমরা শুনবে, শুনবে প্লাস হচ্ছে সঙ্গে সঙ্গে হাতে মানে পেনটা চলবে। স্যার ষোড়শ মহাজন পদ কোন কোন গ্রন্থ থেকে পাওয়া যায় ওটা একটু বলুন। জাতক, জাতক, অঙ্গুরিত্য নিকায়, জৈন গ্রন্থ ভগবতী সূত্র এবং হিন্দু পুরাণ। এবার দেখো এই যে দক্ষিণতম মহাজনপদ মানে তোমরা লিখবে এরকম ভাবে। অ্যাকচুয়ালি স্যার আরেকবার বলুন, নামগুলো তো অত স্পিডে লিখতে পারলাম না। লেখো, গ্রন্থগুলোর নাম লেখো। বৌদ্ধ জাতক, অঙ্গুরিত্য নিকায়, নেক্সট লেখো ভগবতী সূত্র, জৈন গ্রন্থ ভগবতী সূত্র ও হিন্দু পুরাণ। ঠিক আছে, এই গ্রন্থ থেকে আমরা এই গ্রন্থ থেকে আমরা মোটামুটি জানতে পারি যে 16টা মহাজনপদ ছিল তখন। দক্ষিণতম মহাজনপদের নাম কি? অশোক। কি বললাম? অশোক হচ্ছে দক্ষিণতম মহাজনপদ। এটা কোথায় অবস্থিত? ব্র্যাকেটের মধ্যে লিখে নেবে গোদাবরী উপত্যকা। এই গোদাবরী উপত্যকাতে এই অশোক মহাজনপদ অবস্থান করত। ঠিক আছে, উত্তরতম মহাজনপদের নাম কি? এর মাঝে মাঝে প্রশ্ন আসে। উত্তরতম মহাজনপদ কম্বোজ। কম্বোজ হচ্ছে কোথায়? উত্তরতম মানে মহাজনপদ হচ্ছে কম্বোজ। ঠিক আছে, এটা কোথায় অ্যাকচুয়ালি তার অবস্থান কোথায়? এই কাশ্মীরে, মানে পশ্চিম কাশ্মীরে এর অবস্থান কম্বোজ। ওকে, এবার আসি পশ্চিমতম মহাজনপদ। পশ্চিমতম মহাজনপদ কি? গান্ধার। এই অংশে হচ্ছে গান্ধার। ঠিক আছে, এই গান্ধারটা কোথায়? স্যার অশ্বটা কোথায় বলুন? পাকিস্তানে। অশোক পশ্চিম কাশ্মীরে। গান্ধার কোথায় অবস্থিত? গান্ধার অবস্থিত, লিখে নাও। অশ্বটা কি গোদাবরী আপনি তো নাকি বললেন বললেন? অশ্ব গোদাবরী বললেন, কম্বোজ পশ্চিম কাশ্মীর। হ্যাঁ, অশোক গোদাবরী উপত্যকা, অশোক কাশ্মীর। অশ্ব গোদাবরী আর কম্বোজ পশ্চিম কাশ্মীর। হ্যাঁ, তারপরে লেখো ওই পশ্চিম দিকে লেখো, পশ্চিমে যে মহাজনপদ তার নাম কি? গান্ধার। এটা অ্যাকচুয়ালি পাকিস্তানের তক্ষশিলা ইউনিভার্সিটি যেটা ছিল ওখানে। পাকিস্তানের তক্ষশিলা, তক্ষশিলা লিখে নাও, পাকিস্তানের তক্ষশিলা। আর পূর্বতম মহাজনপদের নাম কি? পূর্বতম মহাজনপদের নাম লেখো অঙ্গু। অঙ্গটা কোথায়? বিহারে। বিহারে হচ্ছে অঙ্গ। কি পাকিস্তানের কি বললেন? তক্ষশিলা। তক্ষশিলা? হ্যাঁ, পাকিস্তানের তক্ষশিলা। আর একটা কি বললেন? পূর্ব? হ্যাঁ, পূর্ব লেখো অঙ্গ। হয়েছে, এবারে কিছু কিছু যে বাকি যে মহাজনপদগুলো আছে সেগুলো একটু আমরা জেনে নেব। লেখো অঙ্গটা কোথায় বললেন? পূর্ব বিহার। একটু তাড়াতাড়ি হাতে লেখো, স্পিড করো, এরকম করলে হবে না, বুঝলে? একটু স্পিডে লেখো, কারণ এগোতে হবে অনেকটা। হ্যাঁ বলুন। হ্যাঁ, তো চলো নেক্সট। এবারে যে বাকি যে মহাজনপদগুলো আছে সেগুলো লেখো। তারপরে 1 2 4 5 বা যেভাবে লিখছো সিরিয়াল ওয়াইজ সেইভাবে লিখতে থাকো। বাকি যেমন লেখো কৌশল। কৌশল লেখো অযোধ্যা। মানে এটা অযোধ্যা কি বর্তমান অঞ্চল হচ্ছে কৌশল। ঠিক আছে, কৌশল কৌশল হচ্ছে বর্তমান। এই দেখো এখানে কি সুন্দর পরিষ্কার আছে, দেখো মৎস্য, কিন্তু ওই জায়গাটায় ঠিকঠাক ছিল না।
এখান থেকে বড় করব কি করে? এখান থেকে ভিজিট ভিজিট তো করলাম ভাই। এই যে এটা মানে জুম করলে ছোট হয়ে যাচ্ছে, মানে এইচ হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে না। তো চলো, তো যে ১৬ মহাজনপদের কথা বললাম, তার মানে আমরা ৪ টে পড়লাম। একটা কি দক্ষিণে অশ্বক গোদাবরী উপত্যকা, উত্তরে কম্বোজ, পশ্চিমে গান্ধার, আর পূর্বে হচ্ছে অঙ্গ বিহারে, যেটা এই অঙ্গ হচ্ছে পূর্ব বিহার। আর বাকি যে সমস্ত মহাজনপদগুলো ছিল সেগুলো লেখো। তারপরে লেখো কম্বোজ। কম্বোজটা কোথায়? যেটা বর্তমানে আমরা অযোধ্যা কৌশল। পড়ছি। অযোধ্যা, অযোধ্যা হচ্ছে কোশল। দেখো এটা হচ্ছে, কোথায় গেল অযোধ্যা? এই দেখো এইটা হচ্ছে কোশল। এই কোশলটা বর্তমানে অযোধ্যা, আমরা যেটা বর্তমান নাম অযোধ্যা, ঠিক আছে? অযোধ্যার পুরানো নাম কি? কোশল। নেক্সট মগধ, মানে বিহার, ব্র্যাকেটের মধ্যে বিহার লিখে দেবে, মগধ বিহার। নেক্সট লেখো ব্রিজি, ব্রিজি মানে উত্তর বিহার, ব্রিজি উত্তর বিহার। নেক্সট বৎস, বৎস লেখো এলাহাবাদ, বৎস এলাহাবাদ। নেক্সট মৎস্য, মৎস্যটা হচ্ছে রাজস্থানে, লেখো মৎস্য জয়পুর, মৎস্য জয়পুর রাজস্থানে। নেক্সট লেখো অবন্তী, অবন্তীর কোথায়? মালব, মালব কোনটাকে বলছে স্যার? মালব মানে হচ্ছে এই অ্যাকচুয়ালি এই এই যে দক্ষিণের অংশে না, এই উড়িষ্যা টুড়িষ্যা এই অংশে মালব, মালব মালভূমি যেটা পড়েছি ভূগোলে, আমরা পড়েছি না মালব মালভূমি, ওই মালব মালভূমি হচ্ছে ওই এই অংশে অবস্থিত, ঠিক আছে? আচ্ছা, মালব মালভূমি। হ্যাঁ স্যার। নেক্সট লেখো মৎস্য সুরসেন হয়েছে, সুরসেন লেখো মথুরা, সুরসেন মথুরা। কি বললেন স্যার? অবন্তী? হ্যাঁ সুরসেন মথুরা। স্যার অবন্তী রাজধানী উজ্জয়িনী। অবন্তী, হ্যাঁ উজ্জয়িনী। মালব লেখো, মালব উজ্জয়িনী। নেক্সট লেখো মল্ল, মল্ল মানে হচ্ছে গোরক্ষপুর, হয়েছে? নেক্সট লেখো, মানে স্যার এটা এটা উত্তরপ্রদেশ, হ্যাঁ তাই তো স্যার? হ্যাঁ হ্যাঁ, আর স্যার উজ্জয়িনী মানে তো আপনার ইয়েটা মধ্যপ্রদেশ হয়ে যাচ্ছে স্যার, মালভূমি অঞ্চল যেটা মধ্যপ্রদেশ, তাই তো? তখন এইরকম ভাবে আগে তো আর ভাগ ছিল না, এমনি একটা বললাম তখন, মালব বলতে ছোট একটা মানে বিশেষ। একটা আইডিয়া। হ্যাঁ। নেক্সট লেখো কুরু, কুরু হচ্ছে লেখো দিল্লি। নেক্সট লেখো চেদি, বুন্দেলখণ্ড, চেদি বুন্দেলখণ্ড। হয়েছে? ব্যাস হয়ে গেল। ১৪টা হয়েছে, আরো ২টো বাকি আছে। আর পাঞ্চাল আরো কি ছিল পাঞ্চাল, না? পাঞ্চাল। পাঞ্চাল, হ্যাঁ পাঞ্চাল লেখো, পাঞ্চাল, পাঞ্চাল লেখো। পাঞ্চাল হচ্ছে কোথায়? লেখো রোহিলখণ্ড মালভূমি, রোহিলখণ্ড লেখো, রোহিলখণ্ড। ব্রিজি, মল্ল, চেদি, বৎস, বৎস হয়েছে বৎস এলাহাবাদ,
স্যার পাঞ্চাল রোহিলখণ্ড বৎস মানে হয়েছে। বেরেলি অঞ্চল যেটা। হ্যাঁ হ্যাঁ, রোহিলখণ্ডের গেরিলি অঞ্চল যেটা ওটাই। বৎস এলাহাবাদ। মানে এটাও বিহার হুম, পাঞ্চাল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে, স্যার তো আরেকটা বাকি আছে, প্রত্যন্তিনা 16টা ক্লাস শুরু হয়নি। হয়ে গেছে, হিস্ট্রি ক্লাস হচ্ছে, একটা অংশ হয়ে গেল, আর একটা বাকি আছে। হুম। সুরসেন, মথুরা, মৎস্য, অবন্তী, গান্ধার, কম্বোজ, অশোক, মল্ল, চেদি, পাঞ্চাল, কাশী হয়েছে। কাশী, কাশীটা বারাণসী, না না এটাই না 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 হয়নি। কাশী বারাণসী, এটা হল। মানে সব নর্থের দিকেই গড়ে উঠেছিল। হ্যাঁ, সবই নর্থে, একমাত্র হচ্ছে দক্ষিণ ভারতের মহাজনপদ হচ্ছে অশ্বক। অশোক। এদের মধ্যে প্রজাতান্ত্রিক দুটো ছিল, একটা হচ্ছে ব্রিজি এবং মল্ল। ব্রিজি। ব্রিজি এবং হুম। মল্ল দুটো প্রজাতান্ত্রিক ছিল, ব্যাস। তাহলে এই পার্টটা কমপ্লিট, ঠিক আছে। এইবার আসবো যে এই সমস্ত যে হ্যাঁ মাঝে কথা বলছি, যেটা হয়ে গেছে একটু দেবেন না গ্রুপে। হ্যাঁ হ্যাঁ, সে সে তো দেবো অবশ্যই, রেকর্ড করেছি তো, অসুবিধা হবে না, ঠিক আছে। আচ্ছা, তো এবার হচ্ছে এরপরে যে পার্টটা আমরা পড়বো সেটা হচ্ছে কি, এই যে বিভিন্ন মানে কিভাবে মানে সাম্রাজ্যের যে যুগ বা আম, এক একটা যে শাসন ব্যবস্থা, কেন্দ্রীয় শাসন ব্যবস্থা, সেইগুলো আস্তে আস্তে পড়বো এবার। এই যে মহাজনপদ গুলো ছিল না, এই মহাজনপদ গুলোর মধ্যে মানে আস্তে আস্তে দ্বন্দ্ব হতে থাকলো। মানে দ্বন্দ্ব মানে কি, রাজ্য অঞ্চল দখলের লড়াই, ঠিক আছে। অঞ্চলের দখল লড়াই হতে 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 হলো আর কি। মানে তার পরবর্তীকালে ছোট ছোট রাজবংশ, যেটা বিভিন্ন সময় 16টা তৈরি হয়েছিল, এদের মধ্যে আস্তে আস্তে কি হতো, মানে প্রতিযোগিতার মাধ্যমে দ্বন্দ্বের মাধ্যমে যুদ্ধের মাধ্যমে আস্তে আস্তে সাম্রাজ্য বিস্তার, এইভাবে আস্তে আস্তে এক একটা মগধ সাম্রাজ্য গড়ে উঠেছিল। সেগুলো আমরা পড়বো, ঠিক আছে। এবার আমরা পড়বো হর্ষাঙ্ক বংশ। স্যার একটা কোয়েশ্চেন করবো। হুম, আর সেই কুষাণ বংশ কি এগুলোর আগে না পরে, মানে এটা কুষাণ জাস্ট একটু বংশ, জিজ্ঞেস করছি। হ্যাঁ, সব এটাই শুরু হচ্ছে, এটা হচ্ছে প্রথম বংশ। কুষাণ পরে, এর পরে আসবে, ঠিক আছে, আচ্ছা আচ্ছা, সেটাই জিজ্ঞেস করছি। দেরি এটা আছে। কোথা থেকে আসে? এটি কি বংশ স্যার? এবার হেডিং করো হর্ষাঙ্ক বংশ। এই যে ইতিহাস আমরা পড়েছি বিভিন্ন বংশ, এই শুরু হচ্ছে এই হর্ষাঙ্ক বংশ থেকে। স্যার, এরা মানে কোথাকার লোক ছিল এখানে এসেছিল? এই মৎস্যকুর পাঞ্চাল যেগুলো আছে। মানে কোথাকার লোক, হ্যাঁ। সবই ইন্ডিয়ান তো। ও, সব ভারতেই আগের থেকে ছিল। হ্যাঁ ভারতের, হ্যাঁ সবই তো ইন্ডিয়ার, ভারতেই তো। স্যার এরা কি আর্য, মানে আর্য যারা এসেছিলেন না তাদেরই কি না, এই 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 এখন যেগুলো পড়ছি পুরো পিওর ইন্ডিয়ান, ঠিক আছে। এর আচ্ছা পরে আমরা যেগুলো পড়বো সেগুলো হচ্ছে আর্য, বিদেশি। এবার আস্তে আস্তে বিদেশির আগমন ঘটলো কিভাবে, কিভাবে আস্তে আস্তে তারা মানে ভারতবর্ষে কিভাবে আর্যরা আসলো, কারা হুনরা কিভাবে আসলো, ঠিক আছে। আমরা যেগুলো সেই সুলতান ফুলতান অনেক পরে এসছে, এরা তো হচ্ছে অনেক পরে এসছে, কিন্তু তার আগে এসেছিল ওই হুন, ঠিক আছে, মধ্য এশিয়া, তারপর আর্য, ইত্যাদি ইত্যাদি, এগুলো আমরা পড়বো আস্তে আস্তে, ঠিক আছে। তো চলো, হর্ষাঙ্ক ডাইনাস্টি, মগধের হর্ষাঙ্ক ডাইনাস্টি দেখো, হর্ষাঙ্ক ডাইনাস্টি হেডিং করো। ঠিক আছে, অসংখ্যটা তো হয়ে গেল নাকি? কোথায় হর্ষাঙ্ক হয়নি তো। না। এখন যেটা পড়লাম এটা হচ্ছে মহাজন, ওটা ষোড়শ মহাজনপদ হলো। মহাজনপদ। ও আচ্ছা আচ্ছা। ঠিক আছে। দেখো দেখো, এই যে হর্ষাঙ্ক বংশ আমরা যেটা পড়বো, এটা হচ্ছে কি গৌতম বুদ্ধের সমসাময়িক, ঠিক আছে। এই গৌতম বুদ্ধের সমসাময়িক ছিল হর্ষাঙ্ক বংশ, ঠিক আছে। এই হর্ষাঙ্ক বংশের রাজা কে ছিলেন? বিম্বিসার, ঠিক আছে। বিম্বিসার 545 খ্রিস্টপূর্বাব্দে, মানে খ্রিস্টের যখন তো জন্ম হয়নি, ঠিক আছে, খ্রিস্টের তখন জন্ম হয়নি, 545 খ্রিস্টপূর্বাব্দে, ঠিক আছে, মগধের সিংহাসনে বসেন, ঠিক আছে।
এবং মগধের সিংহাসনে বসে তিনি একটা উপাধি নেন, তার নাম কি? বিম্বিসার। এই সরি, হ্যাঁ, সরি, উপাধি বিম্বিসার না, নাম হচ্ছে বিম্বিসার। তিনি শ্রেণিক উপাধি নেয়, ঠিক আছে। তাহলে এই যে আমরা পড়ছি গৌতম হর্ষাঙ্ক বংশ, এই হর্ষাঙ্ক বংশের পিরিয়ডটা কখন? সেই গৌতম বুদ্ধের সমসাময়িক, মানে গৌতম বুদ্ধের যে বয়স, এই বিম্বিসারের তাই বয়স, ঠিক আছে। বিম্বিসার সমসাময়িক। কত খ্রিস্টপূর্বাব্দ বললেন? 545 খ্রিস্ট। লেখো, গৌতম বুদ্ধের সমসাময়িক হর্ষাঙ্ক বংশের রাজা ছিলেন বিম্বিসার, ঠিক আছে। তিনি সিংহাসনে বসেন কত? 545 বিসি। এবং সিংহাসনে বসে তিনি উপাধি নেন শ্রেণিক। তার উপাধি ছিল কি? শ্রেণিক, ঠিক আছে। এবার তিনি সিংহাসনে বসে, ঠিক আছে, অ্যাকচুয়ালি সিংহাসনে বসে তো তিনি তার রাজধানী, এবার হচ্ছে দেখো, তখন হচ্ছে এই যে হর্ষাঙ্ক বংশ, এই হর্ষাঙ্ক বংশের যে রাজা ছিলেন বিম্বিসার, তার রাজধানী মগধ ছিল না, কিন্তু তার রাজধানী কি ছিল? রাজগিরি, রাজগৃহ, রাজগিরি। হ্যাঁ, রাজগিরি বা রাজগৃহ, যেটা হচ্ছে কোথায় অবস্থিত বলতো? বিহারে। বিহার, বিহার। করে দেবো, মন নেই। হ্যাঁ, হয়েছে। আচ্ছা, স্যার উপাধিটা কি নিয়েছিলেন? শ্রেণী? শ্রেণিক, শ্রেণিক উপাধি শ্রেণিক, হয়েছে। আর রাজধানী কি ছিল? রাজধানী লেখো রাজগৃহ। রাজগৃহটা কোথায় বললে তোমরা? বিহার। হ্যাঁ, না না, রাজগৃহ বিহার ছিল? না, আমরা বলছি, আমি জানি না। ওই রাজমহল বলে তাই রাজগৃহটাকেও বিহার বলে দেখেছি। রাজগৃহটা কোথায়, কে বলতে পারবে? প্রথম বৌদ্ধ সম্মেলন হয়। পরে তো এটা পাটলিপুত্র নাম হয়েছিল, তো ওটাই তো বিহারই তো জানি। হ্যাঁ, ওটাই বিহার, ওটাই বিহারই তো। বিহারে, হ্যাঁ। তো যাই হোক আর কি, এরপরে তিনি সিংহাসনে বসেন। সিংহাসনে বসে তিনি কি করলো? সাম্রাজ্য বিস্তার করতে লাগলো, ঠিক আছে। তো সাম্রাজ্য বিস্তার কিভাবে করলো? সাম্রাজ্য বিস্তার তার প্রথা হচ্ছে মানে বিবাহের মাধ্যমে তিনি মানে সাম্রাজ্য বিস্তার করতে লাগলো, ঠিক আছে। যুদ্ধও করেছে, তবে বেশিরভাগ ক্ষেত্রে তিনি বিবাহের মাধ্যমে বা সাম্রাজ্য বিস্তার করেছিলেন, ঠিক আছে। মানে বিভিন্ন স্যার এটা ইনি হচ্ছে কোথাকার সিংহাসনে বসেন? কোন জায়গা? জায়গাটা হচ্ছে কোন জায়গা? ওই তো মানে রাজগৃহ বা রাজগৃহ, রাজগৃহ, ওটাই তো। হ্যাঁ, যেটা রাজগৃহ ছিল বা রাজগীর। না, ও, ওটা তো সরি। রাজধানী বললেন, ওখানেরই সিংহাসনে এসেছিলেন। অ্যাকচুয়ালি সিংহাসনে বসে মানে কি বলতো, এই যে মানে হর্ষাঙ্ক বংশ, মানে ওখান থেকেই শুরু হয় কোথায়? হ্যাঁ হ্যাঁ, ওখান থেকে শুরু হয়। হ্যাঁ, তারপরে তো অনেক জায়গায় উনি ইয়ে করেছিলেন, মানে সাম্রাজ্য বিস্তার করেছিলেন। দেখো এই আমি বলি ভালো করে, দেখো এই যে বিম্বিসার মানে গৌতম বুদ্ধের যে সমসাময়িক ছিলেন বিম্বিসার, ইনি হচ্ছেন, ঠিক আছে, মানে সিংহাসনে বসে, ঠিক আছে, মানে সিংহাসন বসে তখন অ্যাকচুয়ালি সেন্ট্রালাইজেশন বলতে মগধটাকে ধরা হতো, ঠিক আছে, মগধ, ঠিক আছে। এই মগধের হচ্ছে যে এরিয়া, এই এরিয়ার মধ্যে ছিল ওই রাজগৃহ বা রাজগিরি বা হর্ষাঙ্ক বংশের যে সেন্ট্রাল পয়েন্ট, ঠিক আছে, মগধ, ঠিক আছে। এই মগধটা হচ্ছে কেন্দ্র করে বিম্বিসার সাম্রাজ্য বিস্তার করেছিল, এবং তার রাজধানী ছিল কি? রাজগিরি, ঠিক আছে। এবং সিংহাসনে বসে তিনি সৈনিক উপাধি নেয়, এবং এর সঙ্গে আরো অনেক বিস্তৃত আলোচনা, মানে তিনি সিংহাসনে বসে বিভিন্ন, এবার হচ্ছে রাজ্য বিস্তার, মানে কি তিনি মানে সেই সময় আর কি মানে অনেক বিবাহের প্রচলন ছিল সেখানে, তখন তো আর এত রেস্ট্রিকশন ছিল না। তো সেই সময় সিংহাসনে বসে তিনি 4-5টা বিবাহ করেন আর কি, আমরা খাতা কলমে যেটা পড়লাম। কেন করলেন তিনি? সাম্রাজ্য আস্তে আস্তে সাম্রাজ্য বিস্তারের মানে বৈবাহিক সম্পর্কের মাধ্যমে সাম্রাজ্য বিস্তার করলেন, এবং এক একটা এলাকাগুলো তিনি তার আন্ডারে হয়ে গেলেন, ঠিক আছে। বৈবাহিক সম্পর্ক তৈরি করেছিলেন বিভিন্ন, ঠিক আছে, রাজাদের সঙ্গে, ঠিক আছে। তো
এই কয়েকটা রাজাদের সঙ্গে যে বৈবাহিক সম্পর্ক ছিল সেগুলো আমরা একটু জেনে নেবো, ঠিক আছে? দেখো, তিনি কোশল রাজা, ঠিক আছে? লিখে নাও, কোশল রাজা প্রসেনজিতের বোন। কি এটা বিম্বিসার স্যার? হ্যাঁ হ্যাঁ, বিম্বিসার। এটা কি বিম্বিসার, লেখো কোশল রাজা প্রসেনজিতের বোন কোশল দেবীর সঙ্গে বিম্বিসার যাদের যাদের সঙ্গে বিবাহ হয়েছিল, বিম্বিসারের সঙ্গে যাদের বিবাহ হয়েছিল, কার কার, মানে কোশল রাজ, ঠিক আছে? কোশল যে রাজবংশ ছিল তার রাজা ছিল, ঠিক আছে? তার রাজার মানে প্রসেনজিতের বোন কোশল দেবীর সঙ্গে বিয়ে হয়। আরেকজনকে দেখো, লিচ্ছবি কন্যা, 2 নম্বর লেখো, লিচ্ছবি রাজকন্যা চেল্লোনা। 3 নম্বর কি লেখো, স্যার, লিচ্ছবি নাকি? হ্যাঁ, লিচ্ছবি রাজকন্যা চেল্লোনা। 3 নম্বর লেখো, মল্ল রাজকন্যা খেমা। স্যার শুনতে পাচ্ছি না স্যার। এবং লিচ্ছবি কন্যা চেল্লোনার সাথে বিবাহ হয়, তারপর কিছু বললেন? হ্যাঁ, নেক্সট লেখো, মল্ল রাজকন্যা খেমা। 3 নম্বর লেখো, নেক্সট লেখো 4 নম্বর, বিদেহের রাজকন্যা বাসবী। বিদেহের রাজকন্যা বাসবী। বাসবি? হুম, স্যার বাস্তবিক কোন 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 বংশের রাজকন্যা? বিদে বর্ষই দয়কার হয় কার, বিদেহের রাজকন্যা বাসবী, হয়েছে? তো যাই হোক, এইভাবে তিনি রাজ্য বিস্তার করেছিলেন আর কি। আরো অনেক এছাড়াও তিনি সুদক্ষ ছিলেন। তো যাই হোক আর কি, রমিলা থাপার একজন ঐতিহাসিক, ঠিক আছে? রমিলা থাপার তিনি তিনি বলেন যে ভারতীয় যে রাজারা ছিল, রাজাদের মধ্যে বিম্বিসারই প্রথম দক্ষ শাসক, ঠিক আছে? মানে প্রথম দক্ষ শাসক, এবং এই শাসন ব্যবস্থা তিনি পরিচালিত করেছিলেন। এটা অতটা গুরুত্বপূর্ণ না, তো সেই কারণে লিখতে হবে না, ঠিক আছে? এরপরে বিম্বিসারের পরে বিম্বিসার হয়ে গেল, তাহলে বিম্বিসার থেকে আমরা কি কি জানলাম বলো? মনিকা বলে যাও। আচ্ছা, মনিকা না, বলে যাও, আহ, আহ, প্রিয়াঙ্কা বলো, বিম্বিসার থেকে আমরা কি কি জানলাম? বিম্বিসার ছিলেন গৌতম বুদ্ধের সমসাময়িক আর 545 খ্রিস্টপূর্বাব্দে মগধের সিংহাসনে বসেন। তার উপাধি ছিল শ্রেণিক। তার রাজধানী ছিল রাজগৃহ বিহারে, যেখানে প্রথম বৌদ্ধ সম্মেলন হয়েছিল। আর বিবাহের মাধ্যমে সে সাম্রাজ্য বিস্তার করেছিলেন, আর মগধটাই ছিল সেই সময় সেন্ট্রাল পয়েন্ট। হুম, কোশল রাজা প্রসেনজিতের বোন কোশল দেবীর সাথে তার বিবাহ হয়। দ্বিতীয় লিচ্ছবি রাজকন্যা চেল্লোনা, হুম, মল্ল রাজকন্যা খেমা আর বিদেহের রাজকন্যা বাসবীর সাথে, মানে এই চারজনের সাথে বিয়ে হয়েছিল। আচ্ছা, ঠিক আছে। এরপরে যেটা পড়বো সেটা হচ্ছে কি, অজাতশত্রু, তার ছেলে। অজাতশত্রু ছিল বিম্বিসারের ছেলে ছিল অজাতশত্রু, ঠিক আছে? বিম্বিসারের পুত্র অজাতশত্রু প্রথমে তার বাবাকে হত্যা করে সিংহাসনে বসে, ঠিক আছে? হ্যাঁ, দাঁড়া, একটু দাঁড়া। আমি পড়াচ্ছি।
আচ্ছা, এরপরে যিনি সিংহাসনে বসেন তিনি ছিলেন কে? অজাতশত্রু। অজাতশত্রু কে ছিলেন? অজাতশত্রু ছিলেন মানে বিম্বিসারের ছেলে। ওকে, তো বিম্বিসারের ছেলে অজাতশত্রু। অজাতশত্রু কি করলো? তার বাবাকে মানে কাকে হত্যা করে? বিম্বিসারকে হত্যা করে সিংহাসনে বসেন। এবারে বিম্বিসারকে কেন হত্যা করেছিলেন? বিম্বিসার মানে অ্যাকচুয়ালি বাবা, তো বাবাকে কি হত্যা করে? অ্যাকচুয়ালি বুঝতে পারছো, বিভিন্ন অনেকগুলো তার স্ত্রী ছিল, কার মানে ঠিকঠাক মানে অতটা ছিল না আর কি, ঠিক আছে, সম্পর্কটা অতটা ছিল না। যাই হোক, সিংহাসন লাভের জন্য বাবাকে হত্যা করে তিনি সিংহাসনে বসেন। ওকে, তো লেখো অজাতশত্রু হেডিং করো। অজাতশত্রু হেডিং করেছো, লেখো। বিম্বিসারের পর তার পুত্র অজাতশত্রু মগধের সিংহাসনে বসে এবং তিনি কি উপাধি নেন? কুনিক। অজাতশত্রু কি উপাধি নেন? কুনিক। কুনিক উপাধি নিয়ে তিনি সিংহাসনে বসেন। লেখো, কুনিক উপাধি নিয়ে তিনি সিংহাসনে বসেন। এবার এই বিম্বিসার কে ছিল? চেল্লোনা, যে মানে তার বউ ছিল, মানে ওই বিম্বিসারের যে বউ চেল্লোনা, চেল্লোনার ছেলে ছিল বিম্বিসার, এই অজাতশত্রু, ঠিক আছে। এবং তার বাবাকে হত্যা করে তিনি সিংহাসনে বসেন। এবং হচ্ছে গৌতম বুদ্ধ যখন মারা যায়, হয়েছে, গৌতম বুদ্ধের যখন মারা যায় তখন তিনি সিংহাসনে বসেন আর কি, সেই সময় আর কি, ঠিক আছে। অর্থাৎ যদি এরকম প্রশ্ন আসে যে গৌতম বুদ্ধ যখন মারা যায়, বা ওরকম আসে না তো, মারা যায়, মহাপরিনির্মাণ যেটাকে বলা, গৌতম বুদ্ধের যেটা মহাপরিনির্মাণ হয়, মারা যায়, সেটাকে কি বলা হয়? মহাপরিনির্মাণ বলা হয়। এরকম প্রশ্ন হবে যে গৌতম বুদ্ধের মহাপরিনির্মাণের সময় কে রাজা ছিল? অজাতশত্রু না বিম্বিসার? কে হবে? অজাতশত্রু। লিখে নাও, দেখো গৌতম বুদ্ধের মহাপরিনির্মাণের সময় কি এটা? কি করে? লোক তো উঠে গেছে। ঠিক আছে, ঠিক আছে, চলো। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, স্যার, বৌদ্ধ ধর্ম মানে ওই গৌতম বুদ্ধ রিলেটেড অনেক কোয়েশ্চেন কিন্তু হয়। তাহলে বৌদ্ধ ধর্ম আর জৈন ধর্ম নিয়েও একটা ক্লাস অন্তত স্যার ইয়ে করবেন সেখানে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওগুলো করাবো। হ্যাঁ, প্রচুর কোয়েশ্চেন হয় ওখান থেকে। সে তো অবশ্যই, গৌতম বুদ্ধ ওইগুলো করায়নি, ওগুলো করাবো, তোমাদের করানো হয়নি, ওগুলো করাবো, ঠিক আছে, অসুবিধা নেই। তো চলো, তো এটা হয়ে গেছে। এবার এই সময় আর কি অজাতশত্রু তিনি সিংহাসনে বসেন, সিংহাসনে বসে অনেক কিছু করেন আর কি। এবার হচ্ছে ওনার সময় যেগুলো ঘটনাগুলো ঘটেছিল সেগুলো আমরা পড়বো, সেগুলো পরীক্ষায় পড়বে। যেমন ধরো, তিনি সিংহাসনে বসেন, তিনি প্রথম বৌদ্ধ মানে গৌতম বুদ্ধ মারা গেলেন, তিনি বৌদ্ধ ধর্মাবলম্বী ছিলেন এবং তিনি প্রথম বৌদ্ধ সম্মেলন আয়োজন করেন। এরকম প্রশ্ন আছে যে প্রথম বৌদ্ধ সম্মেলন কে আয়োজন করেন? অজাতশত্রু, ঠিক আছে। তো লিখে নাও, তিনি প্রথম বৌদ্ধ সম্মেলন আয়োজন করেন। কোথায়? তার যে রাজধানী ছিল রাজগৃহে প্রথম, লেখো, অজাতশত্রু প্রথম বৌদ্ধ সম্মেলন আয়োজন করেন। কত? 486 খ্রিস্টপূর্বাব্দে। 486 খ্রিস্টপূর্বাব্দে। ঠিক আছে, 486 খ্রিস্টপূর্বাব্দে তিনি প্রথম বৌদ্ধ সম্মেলন আয়োজন করেন।
ওকে, তো কত খ্রিস্টাব্দে বললাম? 483 হবে তো। কত বললাম তোমাদের? 86 বললেন। 83 হবে, 483। 483 খ্রিস্টপূর্বাব্দে তিনি প্রথম বৌদ্ধ সম্মেলন। ওকে, হয়েছে। আচ্ছা, এবার নাও, এবার হচ্ছে অজাতশত্রু সম্পর্কে কমপ্লিট হলো। ওকে, আচ্ছা মৌলি তুমি দেরিতে এসছো, একটু বলে দিই, আমাদের আজকের ইতিহাস পড়ানো হচ্ছে, ইতিহাসের ওই হর্ষাঙ্ক বংশ পড়ানো হচ্ছে। হর্ষাঙ্ক বংশের প্রথম বিম্বিসার ছিল এবং তারপরে অজাতশত্রু কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, এবার যাদেরকে আমরা পড়বো সেটা হচ্ছে কি উদয়নী। কি বললাম? উদয়নী। এরপরে যে যিনি সিংহাসনে বসেন তিনি হচ্ছেন উদয়নী। উদয়নী কে ছিলেন? অজাতশত্রুর ছেলে। ঠিক আছে, অজাতশত্রুর ছেলে ছিল। ছেলে লেখো, এরকম লেখো। এবারে হেডিং করো উদয়নী। উদয়নী বা উদয়ভদ্র বলা হয়। উদয়নীকে উদয়ভদ্র বলা হয়। মানে অজাতশত্রুর পরে তার সিংহাসনে বসেন তার পুত্র উদয়নী। ঠিক আছে, বা উদয়ভদ্র সিংহাসনে বসেন। হয়েছে, এবং তিনি রাজগৃহ, তো আগে রাজধানী কোথায় ছিল? হর্ষাঙ্ক বংশের রাজধানী ছিল রাজগৃহ। এবার উদয়নী কি করলো? বলছে ভাই এখানে আর রাজধানী রাখা যাবে না, এখান থেকে তিনি পাটলিপুত্রে নিয়ে চলে গেল, মানে যেটাকে পাটনা বলা হয়, পাটনা বলি আমরা, পাটলিপুত্র। অর্থাৎ উদয়নী সিংহাসনে বসে তিনি সিংহাসনটা কোথায় নিয়ে চলে গেলেন? ট্রান্সফার করে নিয়ে গেলেন পাটলিপুত্রে। ওকে, চলো লিখে নাও। কি লিখবে এখান থেকে? লেখো, অজাতশত্রুর পরে সিংহাসনে বসেন তার পুত্র উদয়নী বা উদয়ভদ্র। ঠিক আছে, এবার তারপরে লিখবে তিনি রাজধানী পাটলিপুত্রে স্থানান্তর করেন। স্যার নামটা কি বললেন? পাটলিপুত্র। না ওই ছেলেটা। ছেলেটা হচ্ছে উদয়ভদ্র। উদয়ভদ্র বা উদয়নী। এবার উদয়নী সিংহাসনে বসে তিনি পাটলিপুত্রের রাজধানী স্থানান্তর করেন, যেটা হচ্ছে ভারতবর্ষের, প্রাচীন ভারতবর্ষের গৌরব, মানে পাটলিপুত্র, যেটাকে পাটনা বলি। ঠিক আছে, সেই পাটনা এখন আস্তে আস্তে বিহার, কত শিক্ষক নিয়োগ হচ্ছে, মানে এখন বিহার এগিয়ে যাবে যা অবস্থা, বিহার তো প্রচুর এগিয়ে যাবে, মানে আমাদের মানে ওয়েস্ট বেঙ্গলের থেকে অনেক এগিয়ে যাবে, শিক্ষা দীক্ষা থেকে আস্তে আস্তে প্রাচীন গৌরব ফিরে পাবে। তুমি দেখবে, লিখে রাখো, আজ থেকে প্রায় 10 বছর বা 10 বছর বা 20 বছর পরে বিহার হচ্ছে এখন মানে এইচডি রিপোর্টে, মানে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে লোয়েস্ট আছে। ঠিক আছে, শিক্ষা থেকে শুরু করে সবকিছুতে লোয়েস্ট, কম আছে, কিন্তু পরে দেখবে স্যার 20 বছর প্রথম পরে। প্রথম বিশ্ববিদ্যালয় তো ওখানেই শুরু হয়েছিল স্যার, নালন্দা। হ্যাঁ, নালন্দা বিশ্ববিদ্যালয়। বিক্রমশিলা। তখন হচ্ছে মানে বিহার বা ওই মগধ বা পাটলিপুত্রকে কেন্দ্র করেই তো সবকিছু ছিল। তো যাই হোক, পরবর্তীকালে কোনো কারণে সেটা আস্তে আস্তে অবনমন হয়েছে। এবার হচ্ছে দেখবে এখন আস্তে আস্তে আবার এগোবে। ঠিক আছে, বিহারে খান স্যার আছে, আর সঙ্গে হচ্ছে সরকারও উঠে পড়ে লেগেছে, শিক্ষা থেকে শুরু করে। হ্যাঁ, স্যারের সাজেশন খুব লাগে। আমাদের এখানে একটা ছেলে স্যার টেট দিয়ে এত ব্যতিব্যস্ত হয়ে গেছিল, ও তার বিহারে গিয়ে টেট দিয়ে ওখানে চাকরি পেয়ে গেছে। হ্যাঁ, বিহারে ওরা দিয়ে বিহারে হ্যাঁ, এখানে তো বিহারে পার্মানেন্ট। প্রচুর, এখানে তো দুটো চারটে করেই হচ্ছে, 1,000 টাকা, মানে 1,000টা সিট বা 1,000টা সিট, হিন্দুস্তানি 50 হিন্দুস্তানি ছিল তো, ওর কোনো প্রবলেম হয়নি, ভাষার দিক দিয়েও সবকিছুর দিক দিয়ে। খড়গপুরে থাকতো, ও বারবার চলো দিয়ে চলো, এখানে যখন ব্যতিব্যস্ত হলো চলে গেছে ওখানে, পেয়ে গেছে। ওকে চলো এবার না, এবার যেটা বলছিলাম যেটা হচ্ছে কি উদয়নী বা উদয়ভদ্র কি করলো, যে তিনি পাটলিপুত্রের রাজধানী স্থানান্তর করলেন। ওকে, এরপরে আর কি তার যদিও সময়কালটা অনেক খুব কৃতিত্বের পরিচয় সেরকম তিনি দিতে পারেনি, সেখানে ওর সম্পর্কে অত কিছু জানবো না। যে একটা পয়েন্ট জানতে হবে, যে তিনি তার অজাতশত্রুর ছেলে ছিল এবং তিনি রাজধানী ট্রান্সফার করেন কোথা থেকে কোথায়, ব্যাস এইটুকু করলে হবে। এরপরে যেগুলো আসে, তারপরে যে সমস্ত রাজারা আসে, 3জন রাজা আসে, অনিরুদ্ধ, মুন্ড, নাগ, দশক, এরা 3জনের দুর্বল শাসক ছিল, সেই কারণে এদের সম্পর্কে আমরা কিছু জানবো না, আমাদের দরকার নেই, পরীক্ষায় আসবে না এগুলো। এবং এরপরে যারা আসে আর কি, উদয়ভদ্র বা উদয়নীর পরে যারা আসে, কে আসে লিখে নাও। উদয়নীর পরে দেখো, উদয়নীর পরে অনিরুদ্ধ, মুন্ড এবং নাগ দশক।
উদয়নির পরে অনিরুদ্ধ, মুন্ড ও নাগ দশক হয়েছে। তিনজন দুর্বল রাজা সিংহাসনে বসে। এবং এরা তিনজনে সবাই ছিলেন পিতৃ হত্যা আর কি, মানে তারা সবাইকে বাবাকে মেরে সিংহাসনে বসেন। কতদিন থাকবে, এরকম ভাবে হয় না না। তো এর আগেও ছিল সবাই বাবাকে মেরে সিংহাসনে বসেছিলেন আর কি। তো এরপরে যারা আছে এরা তিনজনই পরপর ছিল পিতৃ হত্যাকারী, মানে বাবাকে হত্যা করে সিংহাসনে বসেন। এটা এদের বৈশিষ্ট্য। এবার হর্ষাঙ্ক বংশের অনেকগুলো পড়লাম, এবং সর্বশেষ রাজা ছিল হচ্ছে নাগ দশক। লিখে নাও, হর্ষাঙ্ক বংশের শেষ রাজা ছিল নাগ দশক। ঠিক আছে, এই নাগ দশক হচ্ছে হর্ষাঙ্ক বংশের শেষ রাজা। এবার এই হর্ষাঙ্ক বংশের যে শেষ রাজা ছিল নাগ দশক, এ খুবই শক্তিশালী ছিল না। বুঝতেই পারছো এর পরে যারা আসে তারা কেউ শক্তিশালী ছিল না। তবে এর মন্ত্রী যে ছিল সে খুবই শক্তিশালী ছিল, শিশুনাগ। তারপর থেকেই তো শিশুনাগ বংশ। হ্যাঁ, শিশুনাগ কি করলো, কি নাগ দশক, ঠিক আছে, ওকে হত্যা করে বলছে ভাই তোর ঠাকুরদা তোর বাবা সবাইকে মেরে সিংহাসনে বসেছিস, আর আমি তোকে মারতে অসুবিধা কোথায়, আমি তোকে মেরে আমি সিংহাসন, কারণ আমি তো শক্তিশালী, আমি তো সেনাপতি, হ্যাঁ তোমার কোনো ভূমিকা নেই, তা তুমি সিংহাসনে থেকে কি করবে, চলো তোমাকে হত্যা করে আমি সিংহাসনে বসি। বলে হচ্ছে হর্ষাঙ্ক বংশে শেষ রাজা ছিল নাগদশক। নাগদশক কি করলো, তার রাজাকে তার গুরুকে হত্যা করে তিনি একটা রাজ্য তৈরি করে দিল। মানে রাজ্য মানে কি, নিজের একটা বংশ তৈরি করে দিল। হচ্ছে আমি শিশু আমার নাম হচ্ছে নাগ, শিশু নাগ। ঠিক আছে, শিশু নাগ থেকে শিশু নাগ বংশ। শিশুনাগ কে ছিলেন? শিশু নাগ তার মন্ত্রী ছিল। দেখো শিশু নাগ নাম ছিল শিশু, আর নাগ দশককে মেরেছিল বলে তাই নাগ। হ্যাঁ না, এমনি ওর নামই শিশু নাগ, এমনি আমি বললাম, মজা করে বললাম। চলো, তো হয়ে গেল। এবার হেডিং করো শিশুনাগ ডাইনাস্টি, শিশুনাগ বংশ। হ্যাঁ, চলো লেখো শিশুনাগ বংশের প্রতিষ্ঠাতা, লেখো শিশুনাগ। এদের আমলে ততটা সেরকম গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেনি, তবে তিনি রাজধানী স্থানান্তর করেছিলেন। ঠিক আছে, এটা লিখে নাও, তিনি রাজধানী বৈশালীতে স্থানান্তর করেন। মানে প্রথমে গিরিবর্জ্য, তারপরে বৈশালীতে রাজধানী স্থানান্তর। লেখো, তিনি প্রথমে। এটা কোন বংশ স্যার? শিশুনাগ বংশ। বংশটার নামই শিশুনাগ? হ্যাঁ, শিশুনাগ বংশ। কোথায় স্থানান্তরিত করেন বললেন? লেখো, তিনি প্রথম গিরিবর্জ্য ও পরে বৈশালীতে রাজধানী স্থানান্তর করেন। ঠিক আছে, তাহলে আমরা কি পড়লাম এখান থেকে? আমরা বলুন না, শুনতে পাচ্ছি না। তিনি প্রথমে গিরিবর্জ্য এবং পরে বৈশালীতে রাজধানী স্থানান্তর করেন। কি গিরি, বুঝতে পারলাম না। গিরিবর্জ্য, ব্রজ বা ব্রজ লেখো, গিরিবর্জ্য এবং পরে বৈশালীতে রাজধানী স্থানান্তর করেন। আচ্ছা, যতটুকু পড়লাম, বলো রাজীব, বলো অজাতশত্রু সম্পর্কে কি জানলে, বলো অজাতশত্রু সম্পর্কে বলো। অজাতশত্রু ছিলেন বিম্বিসারের ছেলে, ছিলেন অজাতশত্রু, যিনি বিম্বিসারকে হত্যা করে সিংহাসনে বসেন, এবং তিনি কুনিক উপাধি নিয়ে সিংহাসনে বসেন। আর অজাতশত্রু ছিলেন লিচ্ছবি রাজকন্যা চেল্লোনার পুত্র। গৌতম বুদ্ধ যখন মারা যান তখন রাজা ছিলেন অজাতশত্রু। তিনি প্রথম বৌদ্ধ সম্মেলন আয়োজন করেন এবং তার রাজধানী
রাজগৃহে 483 খ্রিস্টপূর্বাব্দে মানে প্রথম বৌদ্ধ সম্মেলনটা আয়োজন করেন। হুম হুম। এইটুকু। আচ্ছা এরপরে এ বলো আহ, বলো নার্গিস বলো এরপরে কে কারা কারা সিংহাসনে বসেন বলো ডিটেলসে বলো অজাতশত্রু পরে শুনুন বলো মনিকা মনিকা বলো অজাতশত্রুর পরে উদয়ভদ্র সিংহাসনে বসেন, যিনি অজাতশত্রুর পুত্র ছিলেন। তিনি হচ্ছে হর্ষাঙ্ক বংশের তৃতীয় রাজা অজাতশত্রু। তিনি বিশেষ কিছু কাজ করেননি, তিনি শুধু করেছিলেন রাজধানী স্থানান্তরিত করেছিলেন পাটলিপুত্রে। তারপরে যেটা হয়েছিল, হর্ষাঙ্ক বংশের রাজ্যের রাজাগুলো ছিল অনিরুদ্ধ, মুন্ড, নাগদশক। তারাও বিশেষ কিছু কাজ করেনি। এরা এরা সকলেই নিজের পিতাদের হত্যা করে সিংহাসনে বসেছিল। আর হর্ষাঙ্ক বংশের শেষ রাজা ছিল নাগদশক। নাগদশকের মন্ত্রী শিশুনাগ নাগদশককে হত্যা করে শিশুনাগ রাজবংশ তৈরি করেছিল। আচ্ছা ঠিক আছে ওকে ওকে চলো এরপরে আমরা যেটা করব সেটা কি মানে এবার লেখো কালাশোক কালাশোক হেডিং করো মৌলি কি বলছো আচ্ছা মৌলি না মৌমিতা আছে ঠিক আছে আচ্ছা এবার আমরা মানে ওই যে শিশুনাগ ডাইনাস্টির এর পরে আর কি শিশুনাগ হলো শিশুনাগের পরে যিনি সিংহাসনে বসেন তার নাম কি কালাশোক ঠিক আছে কালাশোক বা কাকবর্ণ এই একটা গুরুত্বপূর্ণ কাজ করেছিল কালাশোক ঠিক আছে স্যার কি বললেন কালাশোক বা লেখো কালাশোক কাকবর্ণ কালাশোক বা কাকবর্ণ ঠিক আছে হেডিং করো কালাশোক বা কাকবর্ণ এরা শিশুনাগের পুত্র ছিল ঠিক আছে হ্যাঁ এই কালাশোক কে ছিল দেখো শিশুনাগের পুত্র আচ্ছা এর আগে বৈশালী তো রাজধানী ছিল এবারে তার পুত্র কি করলো কালাশোক বা কি বললেন একটা? কাক বর্ণ কাক কাক আরে ভাই কা ক ক এই কাকের কাকের কালো ছিল। কালো ছিল নাকি যায় যাই না ভাই কি ছিল তখন তো আর ক্যামেরা ছিল না যে ছবি তুলে রেখে দেবে আগেকার এদের কোনো বইয়ে ছবি পাবে এরা কি রকম দেখতে ছিল আগে ফটো ফটো ছিল না তো মানে ক্যামেরা থাকলে তো ফটো হাতে করে ছবি বানাতো, হুম হাতে করে পেন্টাররা ছবি বানাতো, তার জন্য থেকে সমুদ্রগুপ্তের সময় থেকে ওই ছবি টবি ওই মুদ্রাতে আঁকা থাকতো ওইসব দেখে মানে যারা ঐতিহাসিক তারা উদ্ধার করতে পেরেছে তার আগে পর্যন্ত কারোর মাথা মুন্ডু কিছু ছিল না কনিষ্ক বডিটা পেয়েছে মাথাটা নেই ঠিক আছে কোনো দেখাতে পারবে না ঠিক আছে এদের কেমন দেখতে ছিল কোনো বইটাই পাবে না পেতে পারো হয়তো এখন সব ডিজাইন করে এখন সব ডিজাইন করে সব তৈরি করে দিচ্ছে বুঝলেন এরকম অজাতশত্রু দেখতে এরকম কে তুই কি প্রমাণ আছে তুমি তুমি এর উপর এই তো তুমি কোনো স্টেপই নিতে পারবে কোনো প্রমাণ নেই তোমার কাছে আমি যা আঁকবো তাই হবে ইতিহাসটা তো গোটাটাই চাই কোনো কিছুরই প্রমাণ নেই যেমন ঋত্বিক রোশনকে আকবর সাজানো হয়েছিল কিন্তু বলছে যে কি অরিজিনালি এত কিছু দেখতে ছিল ভিক্টোরিয়াতে কোন মানে রাজার এখনো সেই ইয়ে রাখা আছে ওই 60 কনিষ্কই হবে না ওটা তো তরবারিয়া 60 এখনো সেই আগে যেটা পড়েছিল সেটাই আছে এখনো মিউজিয়ামে রাখা আছে ভিক্টোরিয়াতে বিশাল স্যার তরবারির সাইজ কি মাথা খারাপ হয়ে যাবে আগেকার রাজারা কি শক্তিশালী ছিল তোমার জিজ্ঞাসা করছি তো বলবে তো স্যার রাজার নাম আমি জানি অনেকদিন আগে গেছি ভুলে গেছি কেউ যাওনি আমি যখন গেছিলাম তখন ভেতরে ঢুকতেই দেয়নি তখন কাজ চলছিল বাইরেই ঘুরেছিলাম টিপু সুলতানের ছিল তো চলো যাই হোক এরপরে দেখো এবারে যদি কাকভবনের সম্পর্কে দেখো তিনি ওই পাটলিপুত্রের রাজধানী স্থানান্তর করেন দুটো কাজ করেন তিনি একটা পাটলিপুত্রের রাজধানী স্থানান্তর করেন ঠিক না আরেকটা কি কাজ করেন আরেকটা হচ্ছে তিনি তার সময় আর কি হয়েছিল বৌদ্ধ সম্মেলন হয়েছিল
তার সময় বৌদ্ধ সম্মেলন হয়েছিল। ঠিক স্যার আছে? সেকেন্ড মানে দ্বিতীয় পাটলিপুত্রে স্থানান্তরিত করেন মানে আবার দ্বিতীয়বার করেন তো? এটা তো একবার প্রথমে ইয়ে করেছিল তো, কি বলে ওটা, আপনার উদয়নি করেছিলেন তো, হ্যাঁ, এবার এই তারপরে দ্বিতীয় কালাশোক আবার করছেন। হুম আর রাজধানী স্থানান্তর বৌদ্ধ ধর্ম সম্মেলন। দেখো দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন বৈশালীতে আয়োজন করেন কালাশোক। কত সালে? বৈশালীতে শুরু করে পাটলিপুত্রতে ছিল রাজধানী। বৈশালীতে আয়োজন করেন। কলকাতাতে আচ্ছা, রাজধানী, কলকাতাতে পশ্চিমবঙ্গের রাজধানী, অন্য কোনো জেলা থেকে আর হয় না কিছু। বৈশালীতে তিনি দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন আয়োজন করেন। কত সালে? 383 খ্রিস্টপূর্বাব্দে। এটার একটা সূত্র বলে দিয়েছিলাম, মনে আছে কিনা জানি না। ওই যে বৌদ্ধ সম্মেলনের মানে মনে রাখার জন্য যে ট্রিক্স, 483 আর 383। কি হবে? ঠিক আছে নার্গিস, ওকে বলো ট্রিক্স কি হবে? রাজার শালী পাটালি খায়। ঠিক আছে, মনে রাখবে একটু। রাজার শালী পাটালি খায় মানে রাজগৃহ, প্রথম বৌদ্ধ সম্মেলন হয় রাজগৃহ। ঠিক আছে, তারপরে শালী থেকে বৈশালী, পাটালি, এরপরে যে তৃতীয় বৌদ্ধ সম্মেলন পাটলিপুত্র। ঠিক আছে, আর তারপরে হচ্ছে রাজার শালী পাটালি খাই, খাই থেকে কাশ্মীর, KH খাই। ঠিক আছে, তো আমরা দুটো পড়লাম এখন পর্যন্ত, দুটো বৌদ্ধ সম্মেলন হলো। এরপরে আস্তে 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 যখন পড়তে পড়তে চলে আসবে সামনে। হয়েছে, এই 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 যে শিশুনাগ বংশ কমপ্লিট হয়ে গেল। ওকে, এবার আমরা স্যার এইটাতে দুজন রাজাই ছিলেন হ্যাঁ শিশুনাগ বংশে? হ্যাঁ শিশুনাগ বংশে দুজন রাজা ছিল। হয়েছে, হয়েছে। এবার আছে মহাপদ্মনন্দ। মহাপদ্মনন্দ ছিল ওই কালাশোকের, ঠিক আছে, মানে মন্ত্রিসভার একজন। তো যাই হোক আর কি, কালাশোককে হত্যা করে মহাপদ্মনন্দ সিংহাসনে বসেন। কে ছিল কে? মানে ওই ওর মানে অতটা সম্পর্ক নেই, মানে কালাশোক আর কি। কালাশোক হচ্ছে এবং মহাপদ্মনন্দ, মহাপদ্মনন্দ একজন ব্যক্তি আর কি। কি করলেন ইনি? তার মানে তার না, ওই কাকবর্ণ বা কালাশোককে হত্যা করে তিনি সিংহাসনে বসেন। ঠিক আছে, ওকে, চলো লিখে নাও। মহাপদ্মনন্দ কালাশোককে হত্যা করে সিংহাসনে বসেন এবং তিনি নন্দ বংশ প্রতিষ্ঠা করেন। মহাপদ্মনন্দ, ঠিক আছে, মহাপদ্মনন্দ নতুন একটা বংশ প্রতিষ্ঠা করেন, তার নাম নন্দ বংশ। লিখে নাও, এবার হেডিং করো নন্দ বংশ। নন্দ বংশের প্রতিষ্ঠাতা মহাপদ্মনন্দ। লিখে নাও। এবার তিনি সিংহাসনে বসে আর কি, তিনি অনেকগুলো উপাধি নিয়েছিলেন আর কি। ঠিক আছে, এবং তিনি হচ্ছে লিখে নাও, তিনি সিংহাসনে বসে তার উপাধি হেডিং করো। মহাপদ্মনন্দের উপাধি হেডিং করো, কি কি উপাধি নিয়েছিলেন এগুলো একটু জানতে হবে, লেখো। এক রাট সর্বক্ষত্রিয় ছেত্রা। কি? এক রাট সর্বক্ষত্রিয় ছেত্রা। সর্বক্ষত্রিয় ছেত্রা। তারপর লেখো দ্বিতীয় পরশুরাম। দ্বিতীয় পরশুরাম। আছে কত ওর মধ্যে পরীক্ষা ছিল? 30। 30। আচ্ছা, মৌলিক 22 পেয়েছো, ভেরি গুড, ভালো হয়েছে। আচ্ছা, ফার্স্টেরটা কি বললেন? এক রাত? হ্যাঁ এক রাট। রাত না রার? রাট, রাত। এক রাট। মৌলিক কি সাবজেক্ট, মানে সাবজেক্ট কি, মাদার সাবজেক্ট? আমার ইংলিশ।
ইংলিশ, ভেরি গুড। 22 পেয়েছো মানে ভালো। আচ্ছা, স্যার আজকে কি শুধু হিস্ট্রির কোয়েশ্চেন দিয়েছিলেন? না না হিস্ট্রি আমার এখনো পরীক্ষা দেওয়া হয়নি। হিস্ট্রি আছে। আহ, একটু পরে পরে পরীক্ষা দিলে ভালো হতো স্যার। এইটা পড়াচ্ছেন এখন আপনি। না, আমি দিয়ে দিলাম তো, আগে দিয়ে দিয়েছি, কোশ্চেন হয়ে গেছে, আমি বলি পাঠিয়ে দিই। এটা হয়ে স্যার হ্যাঁ স্যার আজকে ম্যাথ গুলো করেছিলাম, আপনি চেক করেছিলেন ওই যেটা দিয়েছিলেন ডোজের? হ্যাঁ হ্যাঁ ঠিকই আছে। চলো, করেছো তো, ঠিক আছে, আবার দেবো রাতে, ঠিক আছে, রাতে বা কালকে দেবো। আচ্ছা এবার চলো, না রাতে দেবো না, সব মক টেস্টটা দিক সবাই। আচ্ছা এবার চলো, কি বেশ বলছিলাম, উপাধিগুলো লিখে নিয়েছো। আরেকটা লেখো, দ্বিতীয় পরশুরাম। আরেকটা উপাধি লেখো, দ্বিতীয় পরশুরাম। লিখলাম। লিখেছো, চলো হয়ে গেছে। এবার হচ্ছে এই যে মানে এই দ্বিতীয় মহাপদ পরশুরামের পর কি বললেন? হ্যাঁ দ্বিতীয় পরশুরামের পর কি বললেন? মহাপদ, দ্বিতীয় পরশুরাম আর কিছু পড়িনি। এবার তিনি এই উত্তর ভারতে, মানে এই যে মহাপদ্মনন্দ, মানে ঐতিহাসিক রাধা রাধা কুমুদ মুখোপাধ্যায় তাকে, মানে মহাপদ্মনন্দকে উত্তর ভারতের প্রথম মহান ঐতিহাসিক সম্রাট বলে উল্লেখ করেছেন। লিখে নাও, মহাপদ্ম ছিলেন উত্তর ভারতের প্রথম মহান ঐতিহাসিক সম্রাট। উত্তর ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট। এরকম প্রশ্ন আছে যে উত্তর ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাটকে, তখন মহাপদ্মনন্দ। এবারে মহাপদ্মনন্দের পরে আরো তার 8টা পুত্র, ঠিক আছে, তার 8টা পুত্র ছিল, ঠিক আছে, মগধের সিংহাসনে বসে। কিন্তু এই এদের মধ্যে কেউ অতটা শক্তিশালী ছিল না। তবে এই বংশের শেষ যে রাজা ছিল ধননন্দ। ধননন্দ একটা মানে শক্তিশালী রাজা ছিলেন এবং সুবিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন এবং খুবই ডেঞ্জারাস রাজা ছিলেন। মানে খুবই ডেঞ্জারাস মানে কি, খুবই বিধ্বংসী, হত্যা করে মানুষকে মেরে, ঠিক আছে, তিনি মানে সাম্রাজ্য দখল করেন। মানে বিশাল সাম্রাজ্য দখল তখনই হবে না, অপরকে হত্যা করে। অ্যাকচুয়ালি যারা মানে অসৎ উপায় অবলম্বন করে করে, তারা তাদের ধন সম্পত্তির দিক থেকে তারা অনেক, যারা অন্যের টাকা মেরে বড়লোক হয়, তার মানে তারা কারো সম্পদ লুট করেছে। অসৎ উপায় করেছে, সৎ উপায়ের কথা বলিনি এখন। তো সবই অসৎ, তাই না? সবই অসৎ বলছি না। স্যার শেষ রাজা ধননন্দ উনিও কি মহাপদ্মনন্দেরই পুত্র? হ্যাঁ হ্যাঁ, মহাপদ্মনন্দের পুত্র না, মহাপদ্মনন্দের বংশের আর কি। এই বংশে হ্যাঁ, আত্মীয় পুত্র ছিল তো, কিন্তু দুর্বল ছিল। শেষ রাজা হচ্ছে ধননন্দ। হ্যাঁ, এই নন্দ বংশের শেষ রাজা ছিল ধননন্দ। এই ধননন্দ খুবই মানে বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন এবং শক্তিশালী সেনাবাহিনী তৈরি করেছিলেন। মানে শক্তিশালী সেনাবাহিনী মানে কি, সেই সময় আর কি তিনি প্রথম আর কি এত বড় বিশাল সেনাবাহিনী তৈরি করেছিলেন। মানে এক একটা রাজ্য ধ্বংস করে সাম্রাজ্য বিস্তার করেছিলেন এবং তার সেনাবাহিনী এতটাই শক্তিশালী করেছিলেন যে হচ্ছে মানে অনেক 2000 মানে 20,000 তিনি অশ্বারোহী, মানে অশ্বরোহী, তারপর হচ্ছে 2 লক্ষ পদাতিক সেনাবাহিনী তৈরি করেছিলেন। এত বেশি সাম্রাজ্য, এত বেশি তিনি সেনাবাহিনী মানে তৈরি করেছিলেন যে আলেকজান্ডার ভারতবর্ষ আক্রমণ করতে ভয় পেয়েছিল। কারণ ধননন্দের বিশাল একটা মানে সেনাবাহিনী, তার তার খবর ছিল যে ধননন্দ বিশাল সেনাবাহিনী তৈরি করেছে এবং যে কারণে যে ভয় আর কি, আলেকজান্ডার গ্রিক বীর ছিলেন, আলেকজান্ডার তো ভারতবর্ষ আক্রমণ করে। তো এই এই সময় আর কি তিনি আসতে ভয় পেয়েছিলেন, সাহস পায়নি। এবং তার ধননন্দ তো এর কনিষ্ঠ পুত্র, মহাপদ্মনন্দের কনিষ্ঠ পুত্র হচ্ছে ধননন্দ। কনিষ্ঠ পুত্র এই বংশের শেষ রাজা ছিলেন। কনিষ্ঠ পুত্র ছিল, কোন জায়গায় সোর্স ছিল কনিষ্ঠ পুত্র নয়তো বংশের শেষ রাজা ছিল এবারে নাকি? বংশের শেষ রাজা, হ্যাঁ
এরকম কোনো জায়গায় পেয়েছো যে এই কনিষ্ঠ সূত্র মানে পুত্র ছিল? হ্যাঁ স্যার, হ্যাঁ, উত্তরাধিকারী হিসেবে তার 8টি পুত্র ছিল, তার কনিষ্ঠ পুত্রের নাম হচ্ছে ধননন্দ। আচ্ছা আচ্ছা। তো এখানে ওই আমাদের জীবন মুখোপাধ্যায় সেরকম কোনো ইয়ে নেই, সেই কারণে আমি আর বলিনি আর কি, ঠিক আছে। তো যাই হোক, আর কি হতে পারে, কোনো বইতে অবশ্যই আছে। তো যাই হোক, এটা একটু লিখে নিতে পারো, বা এরকম লিখে নেবে যে এই বংশের শেষ রাজা কি, এটাই, বা এটা করলেই হবে, ঠিক আছে। তো এই ধননন্দ কি বললাম, হ্যাঁ, ধননন্দ এতটাই অত্যাচারী ছিলেন নাকি, তার মানে এই যে অত্যাচারী শাসনের বিরুদ্ধে অনেকের ক্ষোভ ছিল, তাদের মধ্যে একজন ছিল কৌটিল্য। কৌটিল্য মানে আমরা ইতিহাসে আমরা চাণক্য বলে থাকি কৌটিল্য। এই কৌটিল্য এর সমসাময়িক ছিলেন, এবং ধননন্দের অত্যাচারে তিনি অতিষ্ঠ হয়ে গেছিলেন, এবং তিনি মনে মনে ভেবেছিলেন যে একে নির্মূল করতেই হবে। পলিটিক্সের রাজা বলা হয় মানে পলিটিক্স যারা শেখে, এই কৌটিল্যের বই টই, এখনকার দিনে পলিটিক্স এইসব বই বই পড়ার দরকারই নেই। এখানে হচ্ছে দুর্নীতি যত বেশি করবে তত বেশি পলিটিক্সে করবে, ঠিক আছে। এখন পলিটিক্সে হচ্ছে কৌটিল্য, চাণক্য বলা হয়, ঠিক আছে। দ্বিতীয় চন্দ্রগুপ্ত কে তৈরি করেছিলেন এই চাণক্য। দ্বিতীয় চন্দ্রগুপ্তকে তৈরি করে এই মগধে সিংহাসনে বসানো হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্যকে। কার বিরুদ্ধে যুদ্ধ করে? ধননন্দের বিরুদ্ধে। এই ধননন্দের এত বিশাল সেনাবাহিনী, তার বিরুদ্ধে যুদ্ধ করে, ঠিক আছে, তার বিরুদ্ধে যুদ্ধ করে, মানে চন্দ্রগুপ্ত মৌর্য যেখানে শূন্য, মানে পাওয়ার শূন্য, মানে এর যে ক্ষমতা ছিল, রাজা হওয়ার যে ক্ষমতা ছিল, সেটা তিনি উপলব্ধি করতে পেরেছিলেন, এবং তাকে ট্রেনিং দিয়ে, ঠিক আছে, এবং কূটনৈতিক চালে ধননন্দকে হত্যা করে, ধননন্দকে পরাজিত করে মগধের সিংহাসনে বসান কৌটিল্যকে। কৌটিল্য ওই চন্দ্রগুপ্ত মৌর্যকে বসান, ঠিক আছে। তো এভাবে নন্দ বংশ আমরা শেষ করবো। এবার আমরা আসবো, সেটা হচ্ছে মৌর্য বংশ। নন্দ বংশ শেষ। এখান থেকে স্যার এখানটা একটু লিখে দিন না, ধননন্দ খুব অত্যাচারী রাজা ছিলেন, ওনার অত্যাচারের ওইটা একটু বলে দিন না স্যার। হ্যাঁ, দেখো দেখো তার আচ্ছা, ধননন্দের শাসন, দেখো কুশাসনে অতিষ্ঠ হয়েছিলেন সাধারণ জনগণ। এমতাবস্থায় কৌটিল্য চন্দ্রগুপ্ত মৌর্যকে তৈরি করে ধননন্দকে পরাজিত করে, এবং মগধে মৌর্য বংশ প্রতিষ্ঠা করে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কতগুলো বংশ শেষ করলাম, দেখো কতগুলো বংশ শেষ করলাম। এটা 4 নম্বর চলছে। 4 নম্বর চলছে, তাই তো। তো এখান থেকে তাহলে আমরা কতটুকু শিখলাম বা কতটুকু জানলাম, বলো, কেউ একজন বলো। ওই নন্দ বংশ থেকে বলবে, কে বলবে বলো? মৌপিয়া বলো তো, মৌপিয়া অনেকদিন পরে দেখা পেলাম। মৌপিয়া কি এখন কি সমস্যা আছে নাকি, সমস্যা হচ্ছে নাকি? কোথায় আছে এখন, ইন্ডিয়াতে না বাইরে? না স্যার, বাইরেই আছে। আচ্ছা, তুমি তো গেলে এখান সেখানে গেলে, তারপরে তার কোনো খোঁজই নেই। পলিটিক্যাল ওখানে কি? আচ্ছা, কিছু সমস্যা না সেরকম না। হ্যাঁ, আসলে আমার একটু সময় মানে টাইমের সমস্যা হচ্ছিল আর কি। ও আচ্ছা, ঠিক আছে, বলো। হ্যাঁ, মহাপদ্মনন্দ ছিলেন নন্দ বংশের প্রতিষ্ঠাতা, যিনি কালাশোককে হত্যা করে
মানে নন্দবংশ প্রতিষ্ঠা করেছিলেন। তার অনেকগুলো হচ্ছে উপাধি ছিল, যেরকম ক্ষত্রিয় ছেত্তা, তারপরে আর ছিল একরাট, আর সর্বক্ষত্রান্তক, এরকম ছদ্মনাম ছিল, মানে উপাধি ছিল। তারপরে মহাপদ্মনন্দের হচ্ছে সন্তান হচ্ছে ধরানন্দ। ধরানন্দ প্রচুর শক্তিশালী ছিল, অনেক অনেক সৈন্যদল ছিল। তো আর ওই সময় হচ্ছে কৌটিল্য মানে কৌটিল্য হচ্ছে ধরানন্দের এগেনস্টে গিয়ে কৌটিল্য চন্দ্রগুপ্ত মৌর্যকে হেল্প করেছিল মৌর্য বংশ প্রতিষ্ঠা করার জন্য। আর হ্যাঁ স্যার, আর এইটুকুই স্যার। আচ্ছা, ঠিক আছে। এরপরে আমরা যেটা বলবো মৌর্য বংশ। ঠিক আছে, মৌর্য বংশ হেডিং করো। স্যার মহাপদ্মের কতজন ছেলে ছিল? 8 জন। হেডিং করো মৌর্য আর বংশ। আর আপনার ভারতের মহান ঐতিহাসিক সম্রাট কে বলেছিলেন? মহাপদ্মনন্দ। না, মহাপদ্মনন্দকে ভারতের স্যার মহান এখানে আর ঐতিহাসিক কতগুলো ডাইনেস্টি আছে? ডাইনাস্টি অনেক আসছে, আস্তে আস্তে একটা ডাইনাস্টি শেষ হবে, আস্তে আস্তে একটা মৌর্য পরে আস্তে আস্তে মানে আছে, অনেকগুলো আছে, সাথে আরো অনেক আছে। ঠিক আছে, মানে পুরো এই মানে ইতিহাস যে আমরা প্রাচীন যুগের ইতিহাস আমরা পড়বো, তো একটা দুটো সাম্রাজ্য নিয়ে তার প্রাচীন যুগের ইতিহাস হয়নি, অনেকগুলো আছে, আস্তে আস্তে শেষ হয়ে যাবে, অসুবিধা হবে না। ঠিক আছে, ক্রোনোলজিক্যালি পড়াচ্ছি যাতে কোনো অসুবিধা না হয়। চন্দ্রগুপ্ত, আচ্ছা মৌর্য বংশ হেডিং করো, মৌর্য বংশ হেডিং করো। টাইম পিরিয়ডটা লিখে নাও, 324 থেকে 185 বিসি। আর 10 মিনিট পড়াবো, তারপরে তোমরা ইংলিশ ক্লাসে চলে যাবে, যারা করবে আর কি ইংলিশ। 324 থেকে 8:30। হ্যাঁ, 324 থেকে 324 থেকে 185 বিসি, মানে খ্রিস্টপূর্বাব্দ। এবার এই যে মানে আমরা মৌর্য বংশ করবো, বা এই মৌর্য বংশ সম্পর্কে বা মৌর্য সাম্রাজ্য সম্পর্কে আমরা কিভাবে কোথা থেকে আমরা এর পরিচয় আমরা জানতে পাই, ডিটেলস আমরা কোথা থেকে জানতে পাই, লিখে নাও। লেখো ইন্ডিকা গ্রন্থ। ইন্ডিকা গ্রন্থ, ইন্ডিকা, ঠিক আছে, কার লেখা? মেগাস্থিনিস। মেগাস্তিনি। হ্যাঁ, লেখো ইন্ডিকা মেগাস্থিনিস। তারপর লেখো কৌটিল্যের অর্থশাস্ত্র। কৌটিল্যের অর্থশাস্ত্র। হয়েছে? তারপরে লেখো দীপবংশ মহাবংশ, ব্র্যাকেটের মধ্যে লেখো বৌদ্ধ গ্রন্থ। দীপবংশ মহাবংশ, ব্র্যাকেটে লেখো বৌদ্ধ গ্রন্থ। নেক্সট লেখো গৌতম বংশ, গৌতম। বৌদ্ধ। তারপর লেখো বৃহৎ কথা মঞ্জুরি। তারপর লেখো রাজতরঙ্গিনী। রাজতরঙ্গিনী কলহনের লেখা। কাশ্মীরের রাজা নিয়ে। দেখো ইত্যাদি থেকে আমরা মৌর্য বংশ সম্পর্কে জানতে পারি। দেবাশিস, হ্যাঁ স্যার। বলো তাহলে, তুমি বলো তো দেখি, একটু বলো তো ওই যে মহাপদ্মনন্দ সম্পর্কে বলো, কতটুকু জানলে? নন্দ বংশ পুরোটা বলো। হবে নাকি? হ্যাঁ স্যার।
নন্দবংশের প্রতিষ্ঠাতা ছিলেন মহানন্দ পদ্ম, তার উপাধি ছিল একরাট, ক্ষেত্রী দ্বিতীয় পরশুরাম। মহানন্দ পদ্ম ছিলেন শূদ্র বংশজাত। মহানন্দ ছিলেন উত্তর ভারতের মহান ঐতিহাসিক সম্রাট। নন্দবংশের শেষ রাজা হলেন ধননন্দ। তারপরে চলে এলো চন্দ্রগুপ্ত মৌর্য ও কৌটিল্য নন্দবংশকে ধ্বংস করেছিলেন, নন্দবংশকে পরাজিত করে। মগধের সিংহাসনে প্রতিষ্ঠিত হন মৌর্য বংশ। তারপরে তো মৌর্য বংশ চলে এলো। এবারে যে চন্দ্রগুপ্ত মৌর্য সিংহাসনে বসেন 320 খ্রিস্টাব্দে, ঠিক আছে। এই মৌর্য বংশ কিভাবে নামটা এসছে, অনেকে মৌর্য বংশ প্রতিষ্ঠাতা মানে চন্দ্রগুপ্ত মৌর্য থেকে অনেকে বলছে যে এটা মৌর্য বংশ এসেছে, ঠিক আছে। পুরাণে লেখা আছে, বলছে যে অ্যাকচুয়ালি এই মৌর্য বংশ মানে শূদ্র বংশ, মানে শূদ্র মানে গর্ভজাত ছিল আর কি, মানে শূদ্র জাত ছিল, সেইখানে এই শূদ্র জাত থেকে এই নাম এসছে আর কি, ঠিক আছে। আবার অনেকে আবার মানে তার মায়ের নাম থেকে বলছে, মায়ের নাম ছিল এরকম, সেইখানে এখান থেকে এই নাম এসেছে। এরকম অনেক মানে কন্ট্রোভার্সি রয়েছে, এসবের দিকে অত যাব না, কারণ অত পরীক্ষায় আসে না। এমনি জাস্ট বোঝানোর জন্য আমি তোমাদেরকে এটা বললাম যে মৌর্য বংশ নাম বিভিন্ন ভাবে এসেছে। তো যাই হোক আর কি, পরবর্তীকালে আমরা কৌটিল্য যে অর্থশাস্ত্র, কৌটিল্য তো অ্যাকচুয়ালি চাণক্য তো তার সম্পর্কে ডিটেলস জানে, আর চন্দ্রগুপ্ত মৌর্য অ্যাকচুয়ালি সম্পর্কে কৌটিল্যের অর্থশাস্ত্র থেকে জানা যায় যে এই তারা ছিল অভিজাত বংশের এবং হচ্ছে ক্ষত্রিয় বংশজাত ছিল চন্দ্রগুপ্ত মৌর্য, ঠিক আছে। মানে ক্ষত্রিয় বংশ থেকে এই নামটাই উদ্ভব হয়েছে। বাল্যকাল সম্পর্কে আমরা একটু জানবো, যে কৌটিল্য চন্দ্রগুপ্ত মৌর্য বা যে মৌর্য বংশ প্রতিষ্ঠা করলেন, কৌটিল্য তাকে করালেন আর কি, তার বাল্যকাল কেমন ছিল একটু জানবো, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি মানে বৌদ্ধ গ্রন্থ থেকে এগুলো জানা যায় যে চন্দ্রগুপ্ত মৌর্য সম্পর্কে, চন্দ্রগুপ্ত মৌর্য যে বাবা ছিল আর কি, ঠিক আছে, চন্দ্রগুপ্ত মৌর্যের বাবা, ঠিক আছে। বৌদ্ধ গ্রন্থটার নামটা কি বললেন? কোনটা? ওই যেটা থেকে মৌর্য সম্পর্কে জানা যায়, ওর বৌদ্ধ গ্রন্থটার নাম? না এরকম দিব্যবংশ মহাবংশ। হ্যাঁ, দিব্যবংশ মহাবংশ থেকে মানে বৌদ্ধ যে গ্রন্থগুলো, লাস্টে যেটা বললাম, প্রথমে যেটা বলেছিলাম দিব্যবংশ মহাবংশ। আচ্ছা আচ্ছা। তো যাই হোক আর কি, এবার হচ্ছে তার বাল্যকাল সম্পর্কে জেনে নেই। চন্দ্রগুপ্ত মৌর্য যে এত বড় বিশাল সাম্রাজ্য, বাবা কে ছিলেন বললেন? না বাবা কে ছিল ওসব জানার দরকার নেই, যেগুলো বলছি সেগুলো শুনো চুপচাপ, গল্প বলছি আমি, ঠিক আছে। না স্যার, এখনই আপনি স্যার বললেন ওর বাবা ছিলেন। ওর বাবাকে মানে বাবা যুদ্ধ করতে গিয়ে মারা গেছেন, ঠিক আছে। বাবা যুদ্ধ করতে গিয়ে মারা গেছে ফলে, এবং ছোট তার মানে সে শিশু ছিল আর কি, ঠিক আছে, মানে বাচ্চা বয়স। তার মা, ঠিক আছে, মানে মানে বাবা না থাকলে যেটা হয়ে যায় অনাথ আর কি, ঠিক আছে, এরকম আর কি, মানে অনাথ হয়ে গেছিলেন আর কি। যাই হোক, তার বাবা মা তাকে মানুষ করেছিলেন। তো এবার হচ্ছে তার মা আর কি তাকে নিয়ে আর কি, চন্দ্রগুপ্তকে নিয়ে মগধের রাজধানী মানে পাটলিপুত্রে চলে আসে, কারণ যুদ্ধ হচ্ছে, বাবা মারা গেছে, সেখানে থাকা তো নিরাপদ না। ফলে কি হলো, ওই চন্দ্রগুপ্তকে নিয়ে তার মা চলে আসে কোথায়, পাটলিপুত্রে, ঠিক আছে। এবার হচ্ছে সেখানে হচ্ছে কি করছে, মানে সেখানে বাচ্চা বয়সে যেটা খেলাধুলা করে আর কি, খেলাধুলা করছে আর কি, সেই সময় আর কি চাণক্য চোখে পড়ে, যে মানে বালকদের সঙ্গে খেলাধুলা করছে, এবং তার যে খেলার স্টাইল, তার যে মানে মানে তখন তো আর খেলাধুলা ওই তীর ধনুক নিয়ে হতো আর কি, ঠিক আছে। যাই হোক আর কি, কিছু একটা করছিল চাণক্য আর কি, চাণক্য চোখে পড়ে যায়, ঠিক আছে। এবং চাণক্য কে ছিলেন এই একজন ব্রাহ্মণ পণ্ডিত, আমরা সেই বইতে দেখি না, সেই তিলক কাটা ব্রাহ্মণ। তো এই চাণক্য চোখে পড়ে যায়, এবং চাণক্য দেখলেন যে তাকে নিয়ে গেলেন আর কি, তার সমস্ত কিছু তার সম্পর্কে করলেন আর কি, দেখলেন যে খুবই বিচক্ষণ ব্যক্তি ছিলেন, এবং খুবই মানে যোদ্ধা, মানে তাকে দেখে বুঝে গেলেন যে এর মধ্যে কিছু আছে, পাওয়ার আছে বললেন। এবারে তিনি কি করলেন, তিনি তক্ষশিলায় নিয়ে গিয়ে তাকে
মানে তাকে তক্ষশিলায় নিয়ে যায় এবং তাকে হচ্ছে রাজনীতি যুদ্ধবিদ্যায় পারদর্শী করে তোলেন কৌটিল্য। ঠিক আছে, যুদ্ধ কিভাবে করতে হয় তাকে পুরো জ্ঞান তাকে দিলেন। ঠিক আছে, এবং পুরো কিভাবে মানে যুদ্ধ করতে হয় ইত্যাদি ইত্যাদি তাকে ট্রেনিং নিয়ে দিলেন এবং ট্রেনিং দিয়ে আর কি অ্যাকচুয়ালি তারপরে আর কি তিনি ফিল্ডে নামেন। এই হচ্ছে তার বাল্যকাল। ঠিক আছে, আচ্ছা এবার আমরা একটু লিখে নেব। দেখো বুঝছে, দেখো পুরাণ মতে মৌর্যরা ছিলেন শূদ্রজাত। ওকে, এবার লেখো, প্যারা চেঞ্জ করে লেখো, বৌদ্ধ গ্রন্থে তিনি ছিলেন ক্ষত্রিয় বংশজাত এবং সঙ্গে লিখে নাও, চাণক্য ছিলেন একজন কূটনৈতিক যার অপর নাম বিষ্ণুগুপ্ত। চাণক্য বা বিষ্ণুগুপ্ত সেন। স্যার কি বললেন আরেকবার বলবেন? এবং চাণক্য ছিলেন একজন কূটনৈতিক ব্যক্তি এবং যার নাম বিষ্ণুগুপ্ত, যার অপর নাম বিষ্ণুগুপ্ত। আছে ব্যাস হয়ে গেল। এবার হচ্ছে দেখো, এবার হচ্ছে 326 খ্রিস্টপূর্বাব্দ। এই সময় আর কি আলেকজান্ডার ভারতবর্ষ আক্রমণ করেন, মানে ভারতবর্ষে আছে, ভারতবর্ষ আক্রমণ করেন এবং সেই সময় যিনি ছিলেন আর কি তরুণ চন্দ্রগুপ্ত মৌর্য যাকে তৈরি করেছিলেন, তো এই সময় আর কি চন্দ্রগুপ্ত মৌর্য আলেকজান্ডারের কাছে সাহায্য করেন। বলছে ভাই ভাই দুজনে হাত মিলে হাতে হাত মেলাও, এখন সেই সিনেমাতে হয় না, হাতে হাত মেলাও, হাতে হাত মিলিয়ে যুদ্ধ করবো এর বিরুদ্ধে। এরকম আর কি চন্দ্রগুপ্ত মৌর্য আলেকজান্ডারের কাছে গেছে, বলছে ভাই চলো দুজনে যুদ্ধ করি, নন্দবংশ ধননন্দকে পরাজিত করবো। এবার হচ্ছে আলেকজান্ডার বলছে ভাই তুই কি রেখেছি, আমার কাছে আসার সাহস হলো কি করে, আর আমাকে এরকম আবদার করার সাহস হলো কি করে, তোর মন্টুচ্ছেদ করবো। ঠিক আছে, এবারে হচ্ছে কি করলো চন্দ্রগুপ্ত মৌর্য বললো ভাই আমি এখানে সাহায্য, দুজনে ভাবলাম যে একসঙ্গে যুদ্ধ করবো নন্দর বংশের বিরুদ্ধে, এ তো আমাকে ভয় দেখাচ্ছে। তো কোনো রকমে আর কি আলেকজান্ডার তাকে হত্যা করার জন্য, মানে চন্দ্রগুপ্ত মৌর্যকে, কোনো রকমে চন্দ্রগুপ্ত মৌর্য পালিয়ে গিয়ে পালিয়ে যায় আর কি। ঠিক আছে, পালিয়ে গিয়ে রক্ষা করে, মানে কোনো রকমের প্রাণ রক্ষা করে। হ্যাঁ, এবার হচ্ছে তিনি পালিয়ে গিয়ে তিনি একটা বিশাল মানে সৈন্যবাহিনী গঠন করেন চাণক্য সাহায্যে। বলছে ভাই ঠিক আছে, তুমি আমাকে তাড়িয়ে দিলে আমি একাই লড়ব। ঠিক আছে বলে হচ্ছে তিনি মানে চন্দ্রগুপ্ত মৌর্য পরে সেখান থেকে পালিয়ে গিয়ে বিশাল সৈন্যদল গঠন করেন এবং যেটা চাণক্য সাহায্য নিয়ে পরবর্তীকালে আলেকজান্ডার মানে মানে তিনি করে আর কি, মগধের সিংহাসনে বসে। ইতিমধ্যে অনেক কিছু ঘটনা ঘটে গেল। আলেকজান্ডার কিভাবে ভারতবর্ষে এলো, ভারতবর্ষের ছোট ছোট যে রাজা ছিল ওদেরকে হারিয়ে টারিয়ে তিনি বিশাল সাম্রাজ্য তৈরি করেছিলেন। এবারে 323 খ্রিস্টপূর্বাব্দ, মানে 323 মানে আলেকজান্ডার তো 326-এ আসে এবং 323-এ তিনি মারা যায়। মানে এখানে কিছু মাস ছিল, সে থেকে দেখলেন মানে অনেক রাজ্য দখল করেছিলেন, বিশাল সাম্রাজ্য দখল করে তিনি বাড়িতে ফিরে যান, মানে গ্রিসে চলে যান আর কি। ঠিক আছে, সেখানে গিয়ে মারা যায় 323 খ্রিস্টপূর্বাব্দে মারা যায়। ওকে।
এবার হলোটা কি, এবারে আলেকজান্ডার যে বিশাল ভারতবর্ষের যে বিশাল সাম্রাজ্য দখল করেছিল, ঠিক আছে, ভারতবর্ষ বলতে শুধু ভারতবর্ষ বলতে এখানে মানে বিশাল যে সাম্রাজ্য তৈরি, মানে মধ্যপ্রাচ্য, মধ্য এশিয়া এবং ভারতবর্ষের যে বিশাল সাম্রাজ্য আলেকজান্ডার দখল করেছিল, সেই সাম্রাজ্য তো কে নেবে, কে ভোগ করবে? তার যে সেনাপতি ছিল সেই সেনাপতি, ঠিক আছে। এবারে ভারতবর্ষে 323 খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডার মারা যাবার পরে, ঠিক আছে, এই যে বিশাল সাম্রাজ্য, এই বিশাল সাম্রাজ্যের উত্তরাধিকারী নিয়ে মানে দ্বন্দ্ব শুরু হতে থাকে, ঠিক আছে। এবার হচ্ছে তার যে সেনাপতি ছিলেন সেলুকাস, ঠিক আছে, সেলুকাসের আন্ডারে মানে আমাদের এই ভারতবর্ষের রিজিয়ন গুলো সেলুকাসের আন্ডারে পড়ে যায়, মানে সেলুকাসের মানে আলেকজান্ডার সেনাপতি ছিল সেলুকাস, এবং সেলুকাসের দায়িত্ব পড়ে যায়, বলছে ভাই আমি তো গেলাম, তুমি দেখো তোমার সাম্রাজ্য, আমার সাম্রাজ্য তুমি দেখো, ঠিক আছে। আমি মানে বলে না, সে অনেকে ইনকাম করে ভোগ করতে পারে না, তার ছেলেপুলেরা খায়, সেরকম আর কি। আলেকজান্ডার যুদ্ধ করে সাম্রাজ্য দখল করলো, তার সেনাপতি তার আন্ডারে মানে তার হচ্ছে দখলে হয়ে গেল বিশাল সাম্রাজ্য, সম্পত্তি যেটাকে বলা হয়, এই সম্পত্তি নিয়ে সব মারামারি হচ্ছে, হ্যাঁ। তো এরকম আর কি, তখন ওই সম্পত্তি মানে তখন সে দেশ, সাম্রাজ্য, এটাই সম্পত্তি। তো কার আন্ডারে মানে কার ভাগে পড়লো? সেলুকাস। এবারে সেলুকাসের সামনে পড়লো কে? ওই চন্দ্রগুপ্ত মৌর্য। বলছে সেই তো ওই দিক থেকে ট্রেনিং নিয়ে আসছে, বলছে ভাই দাঁড়া তোদেরকে সাহায্য করছি। এবার কি করলো, আলেকজান্ডার মারা গেল, গ্রিক দেশে মানে তারা চলে গেল, এবার হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য এদিক থেকে তৈরি হচ্ছে, ঠিক আছে। চন্দ্রগুপ্ত মৌর্য এদিক থেকে তৈরি হচ্ছে, এবার হচ্ছে সেলুকাস ছিল, সেলুকাসের সঙ্গে এবার হচ্ছে আলেকজান্ডার, এই সরি চন্দ্রগুপ্ত মৌর্য এদিকে মানে শক্তিশালী হয়ে, এবার হচ্ছে সেলুকাস এইদিকে ভারতবর্ষ সাম্রাজ্য তার আন্ডারে ছিল। ভারতবর্ষ বলছে ভাই তোরা গ্রিক, তোরা এসে আমাদের ভারতবর্ষ দখল করেছি। চন্দ্রগুপ্ত মৌর্য সৈন্য টৈন্য নিয়ে সেলুকাসের সঙ্গে যুদ্ধ করছে, যুদ্ধ লেগে গেল, বলছে ভাই তোর হচ্ছে দাঁড়াও, হ্যাঁ আমাকে তখন তাড়িয়ে দিয়েছিলিস। এবার হচ্ছে সেলুকাসের সঙ্গে আলেকজান্ডারের যুদ্ধ হয়, ঠিক আছে। এবারে যে যুদ্ধ হয়, এবারে সেলুকাস হেরে যায়, ঠিক আছে, সেনাপতি সেলুকাস হেরে যায়, ঠিক আছে। অর্থাৎ আলেকজান্ডারের যে সেনাপতি সেলুকাস এবং চন্দ্রগুপ্তের সঙ্গে আলেকজান্ডারের এই চন্দ্রগুপ্তের সঙ্গে সেলুকাসের যুদ্ধ হয়, এবং যুদ্ধে কি হয়, চন্দ্রগুপ্ত মৌর্য জিতে যায়, ঠিক আছে, এবং সেলুকাস হেরে যায়। এবারে হেরে গেলে তো কি হবে, সে তো জানো, মাথা তো নেবে, সঙ্গে হচ্ছে পুরো রাজ্য নেবে, রাজকন্যা সমেত পুরো একদম। এবার সেলুকাস যখন মানে যুদ্ধে পরাজিত হলো, এবারে চন্দ্রগুপ্ত মৌর্যকে জামাই করে নিল, বলছে ভাই আমার মেয়েটাকে তোমার গলায় দেব, ঠিক আছে, তোমার গলায় ঝুলিয়ে দিচ্ছি, আর তুমি আমাকে মেরো না টেরো না, ঠিক আছে, বলে আচ্ছা আমার সাম্রাজ্য সব তোমাকে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এবার চন্দ্রগুপ্ত মৌর্য বলছে ভাই ঠিক আছে, কোনো অসুবিধা নেই, রাজকন্যা পাবো, রাজা নেবো, সব রাজ্য রাজকন্যা সব পাচ্ছি, এর থেকে আর কি চাই। এবারে ওর কন্যা ছিল আর কি, মানে ওই হেলেনার সঙ্গে চন্দ্রগুপ্ত মৌর্য বিয়ে দিয়ে দেয়, ঠিক আছে, সেলুকাস। এবারে চন্দ্রগুপ্ত মৌর্য গ্রিক মহিলা হেলেনাকে বিবাহ করে সিংহাসনে বসে, ঠিক আছে। এবং সেলুকাস বলছে ভাই ঠিক আছে, আমার সব সাম্রাজ্য তোমাকে দিচ্ছি, কিন্তু আমি তোমার রাজসভায় আমার একজন দূতকে পাঠাচ্ছি, মেগাস্তিনিস, তোমার দরবারে থাকবে, তোমার সবকিছু ইনফরমেশন আমাকে দেবে, ঠিক আছে। তো এরকম আর কি মেগাস্তিনিসকে তার দরবারে রেখে দেয়। আর মেগাস্তিনিস কি করলো, গ্রিক, এবার হচ্ছে তিনি হচ্ছে তো মানে লেখক, মানে বই টই লেখেন আর কি। চন্দ্রগুপ্ত মেগাস্তিনিস কি রচনা করে, বইয়ের নাম কি মেগাস্তিনিসের? ইন্ডিকা গ্রন্থ, এই রাজসভায় থেকে ইন্ডিকা গ্রন্থ রচনা করে। এবং চন্দ্রগুপ্ত মৌর্য যা করেছে, মানে যবে থেকে তার জামাইয়ের সঙ্গে যুদ্ধ করেছে, শ্বশুরের সঙ্গে যুদ্ধ করেছে, তখন থেকে পুরো ডিটেলস সেই বইতে লেখা আছে। এখানে এরকম প্রশ্ন আসবে যে চন্দ্রগুপ্ত মৌর্য সম্পর্কে জানা যায় কোন বই থেকে? ইন্ডিকা। পুরো গল্পটা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। হ্যাঁ চলো এবার লিখে নাও। স্যার
হুম স্যার ওই ক্লাসটা আরম্ভ হয়ে যেত চলো সাড়ে ঠিক আছে, সাড়ে হ্যাঁ, 8টা। চলে যাও চলে যাও চলে যাও। তাহলে আজকে এই পর্যন্ত থাক, ঠিক আছে, হ্যাঁ স্যার, না দেরি হয়ে যাবে। চলে যাও। আচ্ছা এই 2-4টে লিখি দাও, লিখে দিচ্ছি, দিলে হচ্ছে শেষ করে দেবো, লিখে নাও, লেখো। আচ্ছা লাস্টেরটা একটু লিখিয়ে দিন না। হ্যাঁ হ্যাঁ হুম। লেখো চন্দ্রগুপ্ত মৌর্য, হেডিং করো, করে লেখো তিনি প্রথম ঐতিহাসিক সার্বভৌম রাজা। তিনি কি বললেন? তিনি প্রথম ঐতিহাসিক সার্বভৌম রাজা। দেখো গ্রিকরা তাকে সান্ডাকোট্রাস বলতেন, গ্রিকরা তাকে সান্ডাকোট্রাস বলতেন। বুঝতে পারলাম না, কি সান্ডা? সান্ডাকোট্রাস বলতেন। সান্ডা কোটাস? কোট্রাস, সান্ডাকোট্রাস। ঠিক আছে, তবে লেখো সেলুকাসের সঙ্গে যুদ্ধ হয় 305 খ্রিস্টাব্দে, খ্রিস্টপূর্বাব্দে। কত সালে? 305। হুম 305। চলো তবে লেখো চন্দ্রগুপ্ত মৌর্য ধননন্দকে পরাজিত করে মৌর্য বংশে প্রতিষ্ঠা করেন 324 খ্রিস্টাব্দে, খ্রিস্টপূর্বাব্দে। 305-এ যুদ্ধ হলে 324-এ কি করে পরাজিত করে সিংহাসনে বসে? আরে ওটা সেই চন্দ্রগুপ্ত মৌর্য ধননন্দ, এটা তো সেলুকাসের সঙ্গে। 324-এ ব্যাক হবে খ্রিস্টপূর্বাব্দ, মানে মানে বড় থেকে ছোট আসে, ঠিক আছে, ব্যাক 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 করে করে আসে খ্রিস্টপূর্বাব্দ, এটা খ্রিস্টাব্দ না, বুঝলা? না, এটা বুঝলাম না আমি। এই দেখো খ্রিস্ট আলেকজান্ডার ভারতে ওই এসেছিল নন্দবংশ, 324-এ। হ্যাঁ তো মৌর্য বংশ সূচনা হয়েছে 324 খ্রিস্টপূর্বাব্দে না, ধননন্দকে হারিয়ে। 305-এ তো সেলুকাসের সাথে যুদ্ধ হচ্ছে, সেটা তো পরে হচ্ছে। আচ্ছা, পরে হচ্ছে। চলো লেখো ওইটাই আগে হচ্ছে না পরে হচ্ছে। হুম আচ্ছা নেক্সট দেখো চন্দ্রগুপ্ত মৌর্য ধননন্দকে পরাজিত করে মৌর্য বংশ প্রতিষ্ঠা করেন 324 খ্রিস্টপূর্বাব্দে। চলো এই পর্যন্ত থাক, বুঝলে, এগুলো অনেক বড় আছে, বাকিটা পরের দিন হবে। ওকে, মৌলি ক্লিয়ার হয়েছে? মৌলি, প্রথম দিনা খুবই ভালো লাগলো। ঠিক আছে, চলো তাহলে মক টেস্টে যেতে পারবো। চলো এই ক্লাসটা দারুণ লাগলো, ক্লাসটা খুবই ভালো লাগলো স্যার। আমি এমনি ইতিহাস দেখলে জ্বর আসে, কিন্তু ভালো লাগলো। স্যার হিস্ট্রি ক্লাসটা ভালো হয়েছে। হ্যাঁ স্যার, কিছু বুঝলাম যে